সালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার এই শেষ মুহূর্ত প্রস্তুতির সেকেন্ড লাইভ ক্লাসটাতে। সো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, অনেককেই দেখতে পাচ্ছি, আমরা অ্যাপে দেখতে পাচ্ছি, ফেসবুকেও কিন্তু আমরা লাইভ হয়ে গেছি, রাইট? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাকে অনেকে সালাম জানাচ্ছ, আমি দেখতে পাচ্ছি বায়েজিৎ, তীর্থপাল, জারা, সুমাইয়া আছে, লামিয়া নূর আছে, এছাড়াও অরণ্য আছে, আলিফ আছে, এহসান রাফিন আছে, তাহসিন আছে। আহ ওকে, আরো অনেককে দেখতে, তাসনুবাকে দেখতে পেলাম। এছাড়া আমি ফেসবুকের কমেন্টগুলো যদি একটু দেখি, আমি আবু ইউসুফকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আবু ইউসুফ। সামিয়া ইসলাম তরিকে দেখতে পাচ্ছি, আবির আলমকে দেখতে পাচ্ছি, সিয়াম মোল্লাকে দেখতে পাচ্ছি। আর অ্যাপে আমি দেখতে পাচ্ছি ইফতেখার আছে, রূপক আছে, তাহিরাকে দেখতে পেলাম, ফাহিমকে দেখতে পেলাম, সিনথিয়াকে দেখতে পেলাম, মিনহাজুলকে দেখতে পেলাম, আরো অনেককেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই এত এত কমেন্ট করতেছে যে আসলে কমেন্টগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। So, আমি আসলে পড়ার মতো এনাফ টাইমও পাচ্ছি না আসলে। হ্যাঁ, ওকে। সো আমরা লাস্ট ক্লাসে কত পর্যন্ত পড়েছি বলো তো ভাইয়া? লাস্ট ক্লাসটা আমরা সেটের আগ পর্যন্ত আমরা কিন্তু গিয়েছি, তাই না? চ্যাপ্টার 6 পর্যন্ত। সো আজকে আমরা চ্যাপ্টার 7, দ্যাট মিনস সেটের চ্যাপ্টারটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা পুরো বইটা কমপ্লিট করব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। হ্যাঁ, আজকে পোল দিয়েন। ঠিক আছে, দেখবো আমি ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে ফেসবুকে হাবিবা খানকে দেখতে পাচ্ছি, জেবুন্নেসা কাকলিকে দেখতে পাচ্ছি, বন্যাকে দেখতে পাচ্ছি, শাপু সূত্রধরকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ আহসানকে দেখতে পাচ্ছি, মাহিরকে দেখতে পাচ্ছি। ওকে, মাহির বিন মুজাহিদকে দেখতে পাচ্ছি, ইয়েস। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। অনেকে জিজ্ঞেস করছো কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিকঠাক আছি, ভালো আছি। গলা পুরোপুরি এখনো কিওর হয় নাই, এখনো একটু ঠান্ডা ঠান্ডা ভাইব আছে। ওকে, ঠান্ডা লাগছে না? হ্যাঁ, ঠান্ডা। আমি তো স্টুডিওতে, স্টুডিওতে একটু কন্ডিশনিং করা, অত ঠান্ডা লাগতেছে না আসলে আমার। হ্যাঁ, সমস্যা নেই, ঠান্ডা লাগলে আমি ঠান্ডার কাপড় পরে ফেলবো। ওকে, ঠিক আছে। তো চলো ভাইয়া, আমরা আজকে শুরু করছি আমাদের আহ শেষ মুহূর্তের প্রস্তুতির এই স্পেশাল লাইভ ক্লাসটার সেকেন্ড পার্ট। শুরুতে ভাইয়া বলে নিচ্ছি, ভাইয়ার নাম আদনান শাহেদ অর্ণব। তোমরা লাস্ট ক্লাসে যারা ভাইয়ার সঙ্গে ছিলে তারা সবাই জেনে গেছো অলরেডি। ভাইয়ার নাম আদনান শাহেদ অর্ণব। পড়াশোনা করেছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে, গণিত পড়াচ্ছি দীর্ঘদিন যাবত। এই বছর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিয়ে ফেলবা, তোমাদেরকে পড়ায় ফেললে আমার পড়ানোর এক্সপিরিয়েন্স 10 বছর হয়ে যাবে। তো একটা লম্বা সময়। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা কিছু সলভ টলভ করবো। চলো আজকে আমরা শুরু করি সেট থেকে, তাই না? লাস্ট ক্লাসে আমরা সেটের আগ পর্যন্ত গিয়েছিলাম, বলেছিলাম আজকে সেট থেকে শুরু হবে। তো সেট, তারপরে আমরা হচ্ছে চতুর্ভুজ পড়বো, তারপরে আমরা হচ্ছে পরিসংখ্যান পড়বো। আজকে মোটামুটি যা আছে সব পড়ে শেষ টেস করে ফেলবো। ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে। মাহির বিন মুজাহিদ ভাই, আপনি ঢাকা থেকে নিচ্ছেন ক্লাসটা? হ্যাঁ, আমাদের স্টুডিও তো সব ঢাকাতেই, সব ক্লাস তো ঢাকা থেকেই নেওয়া হয়। ওকে, ঠিক আছে, চলো চলো আমরা প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটার দিকে একটু তাকাই। কি বলছে এখানে? একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, তাই না? সার্বিক সেট দেওয়া আছে। কি বলেছে দেখো, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? একটা শর্ত দিয়ে দিয়ে দিছে, তো আমরা সেটটাকে বের করে নিব। আর এখানে এ আরেকটা সেট দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাই কি না? আচ্ছা, সো ইউ কত? ইউ আমরা যদি একটু দেখি, বলে দিছে ইউ এমন একটা সেট যার উপাদান হচ্ছে এক্স, যে এক্সটা কিনা স্বাভাবিক সংখ্যা এবং সেটা 1-এর থেকে বড় এবং 8-এর থেকে ছোট, তাই কিনা ভাইয়া? তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের যে ইউনিভার্সাল সেট কিংবা সার্বিক সেট, সেই সেটটা আসলে কি আসে দেখো, 1 থেকে বড় এবং 8 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা নিব। তাহলে সেখানে কে কে হয়? সেখানে হবে 2, সেখানে হবে 3, 4, 5, 6 এবং 7, তাই না? 1 এবং 8কে আমরা নিতে পারবো না, তার কারণ আমাকে বলে দিছে এক্স এর মানটা 1-এর থেকে বড় হবে কিন্তু 8-এর থেকে ছোট হবে। তাহলে 1 আর 8 বাদে তাদের মাঝখানে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদেরকে আমরা নিলাম। ওকে, ঠিক আছে। এবং দেখো এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে?
3 5 7। ওকে, আমাদেরকে বের করতে বলছে এর পূরক সেট, এর কমপ্লিমেন্টারি সেট। তাহলে আমরা জানি এর পূরক সেট এটা হচ্ছে ইউ থেকে এ সেটটাকে বিয়োগ করে দিতে হবে, তাই না? সো ইউ সেটের উপাদান কে? ইউ সেটের উপাদান হচ্ছে 2 3 4 5 6 7 বিয়োগ এ সেটের উপাদান 3 5 7, তাই কি না ভাইয়া? তাহলে বিয়োগ যদি করে দেই কে থাকে বলো তো? এখানে থাকে 2 থেকে যায় 3 বাদ চলে যাচ্ছে, 5 বাদ চলে যাচ্ছে, 7 বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা পাবো 2 4 6। এই হচ্ছে আমাদের এর কমপ্লিমেন্টারি সেট বা পূরক সেট 2 4 6, রাইট? আদনান শাহেদ, আমার নামই নাম নাকি? ও অ্যান্সার করতেছে 2 4 6। কোত্থেকে করতেছে? আমার নামই নাম, শিওর তো? এই তুমি কি নাম চেঞ্জ করে আমার নাম রাখছো নাকি? নিকনেমটা কি এটাই রাখছো? আচ্ছা, উইন্ডোটা চলে গেছে কেন? ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, উইন্ডোটা চলে গেছিল। ওকে, ঠিক আছে। সো এই গেল আমাদের প্রথম প্রশ্নটা। চলো আমরা পরেরটায় চলে যাই। কি বলছে ভাইয়া? এ 7,5,9 এবং বি 1,5,3 হলে এ ইউনিয়ন বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করি। এ সেটটা আমার দেওয়া আছে। আচ্ছা, এ সেটটা আমি আগে লিখি। সেটটা কত? 7 5 9, তাই না? এবং বি সেটটা দেওয়া আছে। বি সেটটা কত? 1 5 3। এই তো দুইটা সেট, তাহলে এদের ইউনিয়ন সেট নিব আমি, তাই না? এদের ইউনিয়ন সেট নিব। ইউনিয়ন সেটটা কি হবে? 7 5 9 ইউনিয়ন 1 5 3। তাহলে খেয়াল করে দেখো কত আসতেছে এটা? এটা আসতেছে 1 3 5 7 9, তাই না? বিজোড় সংখ্যার সেট আসছে, রাইট? তাহলে সেট গঠন পদ্ধতিতে আমি যদি এটাকে প্রকাশ করতে চাই, সেট গঠন পদ্ধতিতে আমি যদি এটাকে প্রকাশ করতে চাই, তাহলে সেটা কি হবে বলো তো? গঠন পদ্ধতিতে আমি যদি শর্ত আকারে এটাকে লিখতে চাই, রূপক সঠিক উত্তর দিছো, গুড। আরো অনেকেই দিছে। ফাইজাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাফিদ রায়হান লিখছে সেট অধ্যায় খুবই সহজ, গুড ভাইয়া। সেট অধ্যায় আসলেই অনেক সহজ। আর এই পাশে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি মুক্তা সরকার, তারপরে হচ্ছে জাহানারাকে দেখতে পাচ্ছি, হাফিজা আক্তারকে দেখতে পাচ্ছি, ববি আক্তারকে দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি ওরা উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখবো। তাহলে সেট গঠন পদ্ধতিতে লিখলে আমি কিভাবে লিখবো? লিখবো যে এই যে এ ইউনিয়ন বি সেটটা, এ ইউনিয়ন বি সেটটা, এটাকে আমি যদি এস দিয়ে প্রকাশ করি, এস দিয়ে যদি প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করলে এই সেটের উপাদানগুলোকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম, সেটের উপাদানগুলোকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে এস সেট, এস সেট, সেই এস সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, যেটা কিনা such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা। দেখো তো এখানে আমরা সব বিজোড় সংখ্যা পাচ্ছি না? বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং দেখো তো 1 থেকে 9 এর মধ্যকার সব বিজোড় স্বাভাবিক সংখ্যা আমি পাচ্ছি। তাহলে এটা হবে 1, এই বন্ধনীর মধ্যে, তাই কিনা ভাইয়া? x এর মান 1 থেকে শুরু করে 9 এর মধ্যকার সব বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাই কিনা? ওকে, ঠিক আছে, গুড, আমরা এটা পারবো। আমরা এটাকে এস দিয়ে প্রকাশ করছি। চলো এর পরের একটা প্রশ্নে আমরা চলে যাই। এরপরে আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, চলো এমসিকিউটা করি। কি বলছে? আর এমন একটা সেট যেখানে এক্স হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং
এই যে বোঝাই যাচ্ছে। তাহলে এইখান থেকে আর এর জন্য কোনটা সঠিক দেখো তো। এই এক্স এর মান 1 থেকে 6 এর মধ্যকার সব বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা 1 দিয়ে শুরু হবে, যেহেতু 1 এর সমান বলা আছে। 1 হবে, 3 হবে, 5 হবে, 7 কি হইতে পারবে? 7 কি আমি নিতে পারবো? 7 কিন্তু আমি নিতে পারবো না, কারণ সেটা 6 এর থেকে বড় হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হবে 135, অ্যান্সার হবে বি, তাই না? সহজ। পরেরটায় চলে যাই। কোন ক্লাসে 70% ছাত্র বাংলা পছন্দ করে, 70% ছাত্র বাংলা পছন্দ করে, তাহলে আমি ধরে নিচ্ছি বাংলার ছাত্রদের সেট সেটা হচ্ছে 70%। ওকে, এখন কি বলছে? 57% ছাত্র ইংরেজি পছন্দ করে, তাহলে ইংরেজি পছন্দ করা ছাত্রের সংখ্যা সেটা হচ্ছে 57%। 57%। এন অফ ই দিয়ে আমি ইংরেজি বোঝাচ্ছি, এন অফ বি দিয়ে আমি বাংলা বোঝাচ্ছি। এবং 50% ছাত্র উভয় বিষয় পছন্দ করে, তাহলে খেয়াল করো এন অফ বি ইউনিয়ন ই এইটা দেওয়া আছে, বাংলা এবং ইংলিশ উভয়টাই পছন্দ করে, এরকম ছাত্র আছে হচ্ছে 50%। কি বলছে? কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না? তাহলে আমাকে বের করতে হবে এন অফ বি ইন্টারসেকশন ই, রাইট? আচ্ছা, সরি, আমাকে কি বের করতে হবে বলো তো? কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না? উভয় বিষয় পছন্দ করে না, তাহলে উভয় বিষয় পছন্দ করে হচ্ছে 50% ছাত্র, রাইট? উভয় বিষয় পছন্দ করে 50% ছাত্র। কিভাবে করবো এটা? আচ্ছা, আদনান সাহেব ও কি আসলে আমার নামে নাম রাখছে? ওকে, ঠিক আছে। এটা কি তুমি রিনেম করে রাখছো? ওকে, ঠিক আছে। কিভাবে করব আমরা এটা? কিভাবে করব? কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না, উভয় বিষয় পছন্দ করে না কিংবা অপছন্দ করে, এটাকে আমরা কিভাবে বের করব বলো তো? কেউ আমাকে বলতে পারবে? ওকে, আচ্ছা, ওকে, 77%। ওকে, কিভাবে হলো? হ্যাঁ, রাইট, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো একজন লিখছে 23%, ম্যাক্সিমামই উত্তর দিচ্ছ। আচ্ছা, এটাকে কিন্তু 23% বের করে 100% থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু ভুলা যাবে না, বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, আমি একটু এসি, আসলেই তো আমাকে হাফিজ প্রথমে বললো যে এসি আসলে প্রথমে ইয়ে লাগবে, এখন তো গরম লাগতেছে। রিমোটটা কোথায়? এক সেকেন্ড ভাই, একটু আসতেছি। এসি রিমোটটা কোথায়? ওকে, না কাজ হচ্ছে না তো এটা। আচ্ছা, ঠিক আছে, ডান। হ্যাঁ, পাওয়া গেছে, কাজও হচ্ছে। গরমে ঘেমে যাচ্ছি, বুঝলাম না। তোমরা বাসায় সবাই বলতেছো যে অনেক ঠান্ডা, এখানে তো গরম লাগতেছে। ওকে, ঠিক আছে। তো চলো আমরা যেটা করি আবার একটু ফেরত আসি। কোন ক্লাসে 70% ছাত্র বাংলা পছন্দ করে লিখলাম, 57% ছাত্র ইংরেজি পছন্দ করে সেটা লিখলাম, 50% ছাত্র উভয়, আচ্ছা সরি, উভয় বিষয় বলা আছে, সরি, ইউনিয়ন লিখছি, এটা ইন্টারসেকশন হবে। উভয় বিষয়, উভয় বিষয় পছন্দ করে হচ্ছে 50% স্টুডেন্ট, তাই না? আলহামদুলিল্লাহ। ওকে, কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না? তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে উভয় বিষয় অপছন্দকারী। আলহামদুলিল্লাহ, এই যে এটা বের করতে হবে, তাই না? এখন আবার বেশি ঠান্ডা লাগতেছে। ইয়েস, আমাকে বের করতে হবে এন অফ বি ইউনিয়ন সি এর প্রাইম। ওকে, তো চলো আমরা কিভাবে করব। প্রথমে আমরা একটা সূত্র জানি, এন অফ বি ইউনিয়ন সি, এইটা সমান সমান হচ্ছে এন অফ বি প্লাস এন অফ ই। আচ্ছা, সি লিখতেছি, এটা ই হবে।
সি লিখতেছি, এটা ই হবে। হ্যাঁ, ওকে ভাইয়া, মাইনাস এন অফ বি ইউনিয়ন ই। ওকে, তাহলে এখান থেকে সরি বি ইন্টারসেকশন ই, হ্যাঁ বি ইন্টারসেকশন ই, তাই না? আমরা এই সূত্রটা জানি সবাই। ওকে, সো এখান থেকে এটা কত পাওয়া যাচ্ছে দেখো তো, এন অফ বি ইউনিয়ন ইউ, বি ইউনিয়ন ই, এটা কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 70%, 70% যোগ 57% বিয়োগ 50%, 50%। সো এটা কত আসে? 70 আর 57, 127, 127, আচ্ছা 77% আসে। এটা আসবে 77%। সো আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এন অফ বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টারি, যেটা কিনা হবে ইউ মাইনাস বা এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন সি এর প্রাইম, বা বি ইউনিয়ন সি, সরি প্রাইম মানেই তো বিয়োগ করা। ওকে, সো এটা কত আসে দেখো, সব পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে মোট ছাত্রের সংখ্যা আসলে 100, তাহলে 100 বিয়োগ 77, তাহলে যেই পার্সেন্টেজ আসবে আসবে হচ্ছে 23%। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে 23। আচ্ছা অ্যান্সার হবে বি, ইয়েস। 100 থেকে বিয়োগ করতে হবে, 77%-এ রেখে দিলে কিন্তু কাজ হবে না ভাইয়া, ঠিক আছে? এটা কিন্তু আবার ভুলে কেউ কইরো না যে 77%-এই রেখে দিছো, হ্যাঁ এই কাজটা করা যাবে না। আচ্ছা, তো গোলযোগ কেন হচ্ছে এটা করতে গিয়ে? ওকে, আবার এইটা এই পাশেরটা চলে গেছে। 1 সেকেন্ড দাঁড়া, একটু একটু ঝামেলা হচ্ছে। এটার স্ক্রিনটা একটু দেখো তো, স্ক্রিনটা একটু প্রবলেম করতেছে, স্ক্রিনটা ওই ইয়ে থেকে চলে গেছে আর কি। হ্যাঁ, ফেসবুকেটা উপরে উঠে আসছে মনে হয়। হ্যাঁ মানে ওই আমার ইয়েটা, ক্যামেরার ইয়ে স্ক্রিনটা হচ্ছে এই পাশে থাকবে, দুই জায়গার কমেন্টই যাতে আমি দেখতে পাই। হুম, একটু ইস্যু হচ্ছে না? ওকে, ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। ওরা কি দেখতে পাচ্ছে ঠিকঠাক? এই তোমরা কি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। না ইউটিউবে যাব না তো। হুম, হ্যাঁ এই তো এই তো এই তো, হ্যাঁ দেখতে পাচ্ছ ওরা, ঠিক আছে এবার এখানেও ঠিক হয়েছে। ওকে, আর একটু বড় করো হ্যাঁ, এটা পার্টিসিপেন্ট সহ যাতে দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ডান। ওকে, এটা আরেকটু বড় করো ইয়া, আমার প্রজেক্টর প্রিভিউটা। ঠিক আছে, ওকে ডান। তো চলো আরেকটা এমসিকিউতে আমরা চলে যাই। কি বলছে এটা? ইউ একটা সেট দেওয়া আছে, এ দেওয়া আছে, এ প্রাইম বের করতে বলছে, তাহলে এ প্রাইম হবে ইউ সেট থেকে এ কে বিয়োগ করলে যেটা থাকে, দেখো তো ভাইয়া, এই সেটটা থেকে এই সেটটাকে বিয়োগ করলে কত থাকবে? বিয়োগ করলে শুধুমাত্র এ পড়ে থাকবে, তাই না? এই ছোট হাতের এ, অ্যান্সার হবে ডি। দেখেই বোঝা যায় এগুলো সহজ। ওকে, এই এমসিকিউটা তুমি করো, এটা তুমি বাসায় মিলাও, ঠিক আছে? এটা তুমি বাসায় মিলাও, এতক্ষণ আমরা যেই কয়েকটা করছি সেই অনুযায়ী এটা তুমি বাসায় মিলায় ফেলো, ঠিক আছে? এটা মিলায় করো। চলো আরেকটা এমসিকিউ দেখতে পাচ্ছি, সার্বিক সেট দেওয়া আছে। ওকে, এ এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বি, এইটা বের করতে হবে। তো চলো এইটা কেমনে করব, এটাও সহজ। এর কমপ্লিমেন্টারি কত হবে ভাইয়া? এর কমপ্লিমেন্টারি হবে ইউ থেকে এ কে বাদ দিব,
ইউ থেকে এ কে বাদ দিব, তাহলে এ এর উপাদান হচ্ছে 1 আর 6, 1 আর 6 বাদ চলে যাবে, 1 আর 6 যদি বাদ চলে যায় তাহলে থাকবে 4 7 9। ওকে, বি দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে এখন খেয়াল করে দেখো এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বি বের করতে হবে আমাকে, তাই না? তাহলে এর কমপ্লিমেন্টারি আমরা পাইছি 4 7 9 এবং বি দেওয়া আছে 4 6 7, 4 6 7। তাহলে বোঝাই যাচ্ছে এই দুইটার ইন্টারসেকশন হবে 4,7, 4,7। অ্যান্সার হচ্ছে সি। চলো পরেরটায় চলে যাই। ওকে, সো আমরা এখন একটা সৃজনশীল দেখতে পাচ্ছি, আমরা এটা সলভ করব। ভাইয়া খুব ফাস্ট এটা বুঝাই দিয়ে চলে যাব, ফাস্ট বুঝাই দিয়ে চলে যাব, তোমরা বাসায় নিজেদের মতো করে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? এইটা যদি আমি এখন একেবারে সব ধরে ধরে করতে যাই অনেক সময় লেগে যাবে, যেহেতু আমরা অনেকগুলো চ্যাপ্টার আজকে কভার করব। সো তোমাকে যেটা আমি করব, তোমাকে আমি বুঝাই দিব, জিনিসটা ধরাই দিব এখানে, তুমি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। এছাড়াও এর থেকে বেশি প্র্যাকটিস যদি তুমি করতে চাও, তোমার যদি মনে হয় যে আমার আরো প্র্যাকটিস করা জরুরি, আমি আরো এক্সট্রা প্র্যাকটিস করতে চাই, আমাদের শিখো অ্যাপে ঢুকে প্র্যাকটিস কুইজ সেকশনে গিয়ে কিন্তু তুমি প্র্যাকটিস কুইজ দিতে পারবা। তোমার যত খুশি ততবার তুমি এমসিকিউ এক্সাম দিতে পারবা ওখানে, ঠিক আছে? সো এটা চেক আউট করতে ভুলো না। ওকে, ঠিক আছে। একজন লিখছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, ভাইয়া তুমি একটু রিসেট করো, রিসেট করে আবার দেখো, ঠিক আছে? আরেকজন লিখছে এটা কোন ক্লাসের, হুমায়রা লিখছে এটা কোন ক্লাসের, এটা ক্লাস 8 এর। কোন ক্লাসের, তুমি কি করতেছো এই ক্লাসে হুমায়রা? ওকে, ঠিক আছে, চলো চলে যাই। প্রথম প্রশ্ন, সেট কাকে বলে? সেটের সংজ্ঞা দিয়ে ফেলো ভাইয়া, সেটের সংজ্ঞা দিয়ে ফেলো, সেটের সংজ্ঞা লিখে ফেলো, ঠিক আছে? সেট প্রকাশের প্রচলিত পদ্ধতিগুলোর নাম লিখো। পদ্ধতি দুইটা, কি কি পদ্ধতি হইল দুইটা? একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি, রাইট? টেবুলার মেথড। ওকে, সো এই দুইটা সেটের সংজ্ঞা তুমি দিয়ে দিও নিজের মতো, মানে বইতে যেটা আছে লিখবা, পদ্ধতি দুইটা লিখে দিবা, ডান। পরেরটায় চলে যাই আমরা। খতে আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে পি ইন্টারসেকশন কিউ এর কমপ্লিমেন্টারি ইকুয়াল হচ্ছে পি এর কমপ্লিমেন্টারি ইউনিয়ন কিউ এর কমপ্লিমেন্টারি। খুবই সহজ একটা জিনিস, তাই না? চলো আমরা একটু দেখি জাস্ট। আমরা প্রথমে পি ইন্টারসেকশন কিউটা বের করি, সেটা কত আসে? পি ইন্টারসেকশন কিউ করলে কত আসে দেখো, পি ইন্টারসেকশন কিউ করলে জাস্ট এদের কমনটা আসবে। কমন কত? কমন দেখতে পাচ্ছি শুধুমাত্র 15, রাইট? কমন দেখতে পাচ্ছি শুধুমাত্র 15, এটা আসবে 15। ওকে, এটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি ইন্টারসেকশন কিউ এটার কমপ্লিমেন্টারি কত হবে? ইউ থেকে বাদ চলে যাবে, ইউ বিয়োগ পি ইন্টারসেকশন কিউ। সো এটা কত আসবে? এইটা কত আসবে দেখি তো। 15 যদি বাদ দেই, 15 যদি এই সেটটা থেকে বাদ দেই, এখানে বাদ বাকি সব থেকে যাচ্ছে 1 5 8 এবং 25, রাইট? 15 বাদ চলে যাবে, ঠিক আছে। এইবার আসো পি প্রাইম, এটা বের করি। পি প্রাইম হবে ইউ মাইনাস পি। সো ইউ থেকে পি কে বাদ দিয়ে দিলে কত থাকবে? ইউ থেকে আমি যদি পি কে বাদ দিয়ে দিই 1 8 15, 1 8 15 বাদ দিয়ে দিলে থাকবে 5 এবং 25, রাইট? 5 এবং 25। আচ্ছা, কিউ প্রাইম বের করি, কিংবা কিউ এর কমপ্লিমেন্টারি বের করি, সেটা হবে ইউ মাইনাস কিউ। সেইটা কত আসতেছে? এইটা কত আসতেছে? এইটা আসতেছে 5 15 25 বাদ দিয়ে দিব এখান থেকে, 5 15 25 বাদ দিয়ে দিলে এটা হয়ে যাবে 1,8, 1,8, তাই কিনা ভাইয়া? তাহলে দেখো তো, তাহলে এখন বলো, আমি যদি পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম বের করি, সেটা সমান কত আসবে? এই যে এটা এবং এটা, এই দুটাকে ইউনিয়ন করব, করলে পাবো 1 5 8 25, তাই না? মিলে যাচ্ছে না? পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম যা আসছে, পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম সেমই আসছে, তাই না? সহজ। ওকে, চলো এরপরে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব।
ঠিক আছে ভাইয়া, খেয়াল করে দেখো তো 311 311 এই 311কে প্রতি ক্ষেত্রে, আচ্ছা 300 যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট যথাক্রমে এ ও বি। তাহলে খেয়াল করো, প্রথমে প্রথমে এ সেটটা কত হবে? এ হবে এই 311 থেকে 23 বিয়োগ করে যেই সংখ্যাটা থাকে, 311 থেকে 23 বিয়োগ করে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার গুণনীয়কের সেট, রাইট? এ হবে 311 বিয়োগ 23। দেখো বলে দিছে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট যেটা থাকে সেটা আমি বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে যেই সংখ্যাটা আসবে তার গুণনীয়ক গুলাই হচ্ছে এ সেটটা। ঠিক আছে, হবে দেখি আমরা 311 থেকে 23 বিয়োগ করলে আমাদের কত আসে? আসবে হচ্ছে 288। হ্যাঁ, ইয়াস 288। হ্যাঁ 11, তাহলে ওখানে থাকবে হচ্ছে 12। 288 এর গুণনীয়কের সেট। গুণনীয়ক সমূহের সেট বি হবে 419 বিয়োগ 23, দ্যাট মিনস 396 এর গুণনীয়ক সমূহের সেট। ঠিক আছে ভাইয়া, তাহলে এবার আমরা যেটা করব 288 এর গুণনীয়কগুলা বের করে নিব এবং 396 এর গুণনীয়কগুলা বের করে নিব। এই এ সেটটা চলে আসবে, বি সেটটা চলে আসবে, তারপর কি করতে হবে? এ ইন্টারসেকশন বি বের করতে হবে। খুবই সহজ। ঠিক আছে ভাইয়া, পারবো না? এটা করে নিব। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করে ছোট ছোট করে তুমি গুণনীয়ক সমূহগুলা বের করে নিবা, গুণনীয়কগুলা বের করে নিবা, সেটার একটা সেট ধরবা এ, 288 এর গুণনীয়কগুলার সেট ধরবা এ এবং 396 এর গুণনীয়কগুলার সেট ধরবা বি। ঠিক আছে, তারপরে কাজ শেষ। সহজ। চলো চলো পরেরটায় চলে যাই আমরা। এইখানে আরেকটা দেওয়া আছে, এইখানে আরেকটা দেওয়া আছে, এটাও ভাইয়া একটু বলে দিই। ইউ সেটকে সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করো। এটাকে যদি তুমি সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করতে চাও, সেট গঠন পদ্ধতিতে যদি বর্ণনা করতে চাও, ওকে, এই যে এইটাকে যদি তুমি সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করতে চাও ইউ সেটকে, তাহলে ইউ দেখো তো 1 2 3 4 5 6 7, তাহলে 1 থেকে 7 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা আছে, তাই না? তাহলে এক্স, ইউ সেটটার উপাদানগুলা এক্স যারা কিনা সকলেই স্বাভাবিক সংখ্যা এবং এবং 1 থেকে শুরু হয়ে 7 মধ্যে শেষ হয়ে গেছে, রাইট? এবং এই এক্স হচ্ছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। ঠিক আছে, এই তো সেট গঠন পদ্ধতিতে লেখা হয়ে গেল। সহজ। প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। মাত্রই এই ধরনের একটা অঙ্ক করলাম আমরা, তাই না? মাত্রই করলাম। এই যে দেখো সেম জিনিসটাই এখানে দেওয়া আছে আবার। সো এটা বাসায় করে নিবা। ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক, বাসায় সুন্দর করে মিলাই নিবা। ঠিক আছে, বাসায় করবা। ওকে, ডান। চলো এইবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, চতুর্ভুজ। তো চতুর্ভুজের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু ফাস্ট ফাস্ট করব এখন। ঠিক আছে, দেখো কি বলছে। প্রথমে এইটা দেওয়া আছে এবি সমান্তরাল সিডি। এবি বাহু আর সিডি বাহু পরস্পর সমান্তরাল, রাইট? এবি বাহু সিডি বাহু পরস্পর সমান্তরাল। এই যে এই এবি বাহু আর সিডি বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং এডি এডি সমান্তরাল বিসি।
এবং এডি সমান্তরাল বিসি, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এইটা আসলে কি? এটা একটা সামান্তরিক, রাইট? এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। তাহলে কি বলছে এখন? কোন এডিসি এর মান নির্ণয় করো, কোন এডিসি এর মান নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করো, এই কোণটা তোমাকে বের করতে বলছে, তাই না ভাইয়া? এই কোণটা বের করতে বলছে। এখন যেহেতু এটা একটা সামান্তরিক, যেখানে এই যে সিডি বাহু আর এবি বাহু পরস্পর সমান্তরাল, এবং খেয়াল করে দেখো তো, এই এডি বাহুটা তাদের ছেদক, রাইট? এডি বাহুটা হচ্ছে তাদের ছেদক, এই এডি বাহু হচ্ছে তাদের ছেদক। খেয়াল করতেছো? এডি বাহু হচ্ছে তাদের ছেদক, যেখানে এবি আর সিডি পরস্পর সমান্তরাল, এডি বাহু তাদের ছেদক। ওকে, এটার আমি কালার চেঞ্জ করে দিই, চলো। কি কালার দেওয়া যায়? আচ্ছা, এটাই দেই, থিকনেসটা বাড়াই দিই। ওকে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, তাহলে এই কোণটা, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর অনুরূপ কোণ, তাই কি না? এবি আর সিডি সমান্তরাল, এডি তাদের ছেদক, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর অনুরূপ কোণ। তাহলে এইটা 68 ডিগ্রি হলে এটাও 68 ডিগ্রি। তাহলে বলো তো ভাইয়া, এবার এই কোণটা কত? এই কোণটা কত? ভেতরের কোণটা কত? ভেতরের কোণটা হচ্ছে 180 মাইনাস 68 ডিগ্রি, রাইট? সো 180 থেকে 68 বিয়োগ করলে কত হবে? এটা হবে 112 ডিগ্রি, 112 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে আমরা লিখতে পারবো কোণ এডিসি, কোণ এডিসি এইটা সমান সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ কোণ ডিএবি, কোণ ডিএবি। ঠিক আছে, কোণ ডিএবি দেওয়া আছে 68 ডিগ্রি। সেটা কত আসে? এটা আসবে 112 ডিগ্রি। পারবো ভাইয়া? সহজ, ডান। চলো পরেরটায় চলে যাই। একটি রম্বসের ক্ষেত্রফল 114 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 19 সেন্টিমিটার হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, এটা সূত্র কি বলতো? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 114, 114। এইবার খেয়াল করি, হাফ ইন্টু একটা কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ কত? 19 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ, অপর কর্ণ, রাইট? এটাই আমরা বের করব, 19 ইন্টু অপর কর্ণ। ঠিক আছে, কত আসে দেখো তো ভাইয়া? অপর কর্ণটা কত আসবে? অপর কর্ণটা আসবে, তুমি যদি পক্ষান্তর করো, ভাইয়া একটু ফাস্ট করতেছি জাস্ট তোমাদের বুঝাই দেওয়ার জন্য, তুমি বাসায় একটু ভেঙে ভেঙে কইরো, তাহলেই হয়েছে। অপর কর্ণটা আসবে 114, তার সাথে 2 গুণ হবে ডিভাইডেড বাই 19, তাই কিনা ভাইয়া? ঠিক আছে, একটু পক্ষান্তর করো, এই লাইনটাই আসবে 114 গুণ 2 ভাগ 19। তো এটার মান কত আসে? 228 ভাগ 19, এটা আসবে 12। সো অপর কর্ণের মান আসতেছে 12 সেন্টিমিটার। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। ওকে, চলো পরেরটায় চলে যাই। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 319.74 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির ধারের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো একটা ঘনকের ধারের দৈর্ঘ্য, ধার যদি, ধারের দৈর্ঘ্য এ হলে, ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য এ হলে সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় বলতো? আমরা জানি না, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হয় 6a স্কয়ার, তাই কি না ভাইয়া? 6টা তল থাকে, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হয় a স্কয়ার, তো 6টা তল মিলে 6a স্কয়ার। তাহলে এই 6a স্কয়ার এইটাই কত দেওয়া আছে? এইটা দেওয়া আছে 319.74 বর্গ মিটার, রাইট? তাহলে খেয়াল করো, এখান থেকে a স্কয়ার সমান কত হবে?
319.74 ভাগ 6, তাহলে এ এর মান কত আসবে? এ এর মান আসবে √ওভার 319.74 ভাগ 6, যা আসবে এটাই অ্যান্সার। 319.74 ভাগ 6। তারপরে আমরা এটাকে রুট করে দিব। সো এটাকে রুট করলে এটা আসবে 7.3 মিটার। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার, 7.3 মিটার। ভেরি গুড। ওকে, একজন লিখছে 6 কিভাবে হলো ভাইয়া। এখন এটা তোমার আমি কেমনে বোঝাবো 6 কিভাবে হলো? এটা তো সূত্র, এই সূত্রটা কিভাবে আসছে এটা আমরা একাডেমিক ক্লাসে সব পড়াইছি। এখন জাস্ট বৃত্তি পরীক্ষার জন্য তুমি এটা মনে রাখ। সূত্রের প্রমাণ আসলে এখন তোমার জেনেও লাভ নাই, আর এখন বোঝানো সম্ভব না। ঠিক আছে, 6টা তল থাকে, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হয় a স্কয়ার। সো 6টা তল মিলে 6a স্কয়ার হয়ে যায়। ওকে, চলো পরেরটায় চলে যাই। একটি ঘুড়ির পরিসীমা 36 সেন্টিমিটার এবং অসমান বাহুদ্বয়ের অনুপাত 3:2 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটা ঘুড়ি যদি আমরা চিন্তা করি, দেখো তো একটা ঘুড়ি দেখতে আসলে কি রকম হয়। একটা ঘুড়ি দেখতে দেখো তো এইরকম হয় কিনা। ঘুড়ির দুইটা মাথা এইরকম, আর বাকি দুইটা মাথা দেখো তো, বাকি দুইটা মাথা দেখতে এরকম হয় না? দেখো তো, এই একটা ঘুড়ি না? ঘুড়ির আবার একটা লেজ থাকে, বাট ঘুড়িটা ইন জেনারেল দেখতে তো এরকমই হয়, তাই না? এই একটা ঘুড়ি। তাহলে তুমি খেয়াল করে দেখো, এইখানে এই দুইটা বাহু সমান হয়, আর এইখানে নিচের দুইটা বাহু সমান হয়, তাই না? নিচের দুইটা বাহু বড় হয়, উপরের বাহু দুইটা ছোট হয়। বলে দিছে বাহুদ্বয়ের অনুপাত 3:2, 3:2। তাহলে এই বাহুগুলো যদি 3x হয়, উপরের বাহুগুলো হবে 2x করে, তাই কিনা ভাইয়া? তাই কিনা? নিচের বাহুগুলো 3x, উপরের বাহুটা হচ্ছে 2x। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করছে, হুমায়রা প্রশ্ন করছে, আচ্ছা স্যার, বৃত্তি পরীক্ষার প্রশ্ন কি বই থেকে দিবে নাকি কিছু বানিয়েও দিবে? আচ্ছা ভাইয়া, ম্যাক্সিমামই বই থেকে আসবে। কিছু প্রশ্ন বইয়ের কনসেপ্ট অনুযায়ী একটু একটু ইনোভেটিভ ওয়েতে আসতে পারে, বাট এমন কোনো প্রশ্ন আসবে না যেটা একদম আকাশ থেকে দিবে। ঠিক আছে, তুমি যদি তোমার বইয়ের কনসেপ্টগুলাই ভালো করে পড়ো, বইয়ের বেসিক এবং বইয়ের ফাউন্ডেশনটা যদি তোমার ভালো থাকে, তাহলে প্রশ্ন ওই রিলেটেডই হবে। ঠিক আছে, খুব বেশি প্রশ্ন বাইরে থেকে দিবে না, বই থেকেই ম্যাক্সিমাম হবে। কিংবা এমন হতে পারে সেম কনসেপ্ট, প্রশ্নটা হুবহু আসে নাই, বাট সেম কনসেপ্ট থেকে বইয়ে যেই ধরনের ম্যাথ আছে ওটা একটু চেঞ্জ করে আসছে। ঠিক আছে, এইখানে মানে গ্যারান্টি নাই যে সবই বই থেকে আসবে। সবই যদি বই থেকে আসতো তাহলে তো এটা একটা নর্মাল পরীক্ষা হইতো, বৃত্তি পরীক্ষা তো হইতো না, তাই না? ম্যাক্সিমামই থাকবে বই থেকে। সো তুমি বইটা ভালো করে করো, যাতে বই থেকে আসা কোনো প্রশ্ন তোমার ভুল না যায়। বই থেকে আসা কোনো প্রশ্ন তুমি পরীক্ষায় যাতে ছেড়ে না আসো, তোমার যাতে এরকম না হয় যে আমি ভুলে গেছি, পরীক্ষার হলে মিলাতে পারো নাই, এরকম যাতে না হয়। এবার বইয়ের বাইরে থেকে যেগুলো আসবে, যখন তুমি বইয়ের অঙ্কগুলা ভালো করে করবা, যখন তোমার বই সম্বন্ধে অনেক ভালো আইডিয়া থাকবে, বই নিয়ে খুব ভালো ঘাটাঘাটি করা থাকবে, বইটার উপরে তুমি ওয়েল প্র্যাকটিসড, ওয়েল ট্রেইনড হবা, তখন বইয়ের বাইরে থেকে বলো কিংবা সেম কনসেপ্টে একটু বানানো প্রশ্ন বলো, সেটা সেটা সলভ করতে তোমার ভয় লাগবে না, তোমার সমস্যা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। চলো এইবার আমরা দেখি কি বলে দিছে। ঘুড়ির পরিসীমা, তাহলে ঘুড়িটার পরিসীমা কত হবে? দেখো তো, ঘুড়িটার পরিসীমা হবে 4টা বাহুর যোগফল। 4টা বাহুর যোগফল, এখানে 2টা আছে 2x আর 2টা আছে 3x। সো 2 কমন নিয়ে নিলে ঘুড়ির পরিসীমা হবে 2 × 2x + 3x, তাই না? পরিসীমা, ঘুড়ির পরিসীমা এটা হবে 2 × বাহুদ্বয়ের যোগফল, পরিসীমা। ওকে, সো এটা কত দেওয়া আছে? 36। এটা দেওয়া আছে 36, তাহলে 2 × এখানে 2x + 3x, এটা হয়ে যাবে কত ভাইয়া? এটা হয়ে যাবে 5x। সো এইটা কত আসতেছে? এইটা কত আসতেছে? 10x ইকুয়াল আসতেছে আমার 36। তাহলে x এর মান কত আসলো? x এর মান আসলো 3.6, বা আমি যদি হিসাব করি 36/10, যেটা কিনা আসবে 3.6। ঠিক আছে, তুমি হিসাব করো। তাহলে এইবার আমাকে বলো বৃহত্তর বাহু আর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য আমি কত পাচ্ছি? 3 ×
3.6। ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য আমি কত পাচ্ছি? 2 ইন্টু 3.6, ঠিক আছে না? সো এটা আসবে 7.2, আর এটা আসবে 7.2 এর সঙ্গে আরো 3.6, 10.8। এই হচ্ছে আমার ঘুড়ির বাহুগুলো, ঠিক আছে ভাইয়া? বৃহত্তর ও ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এইবার চলো এমসিকিউতে চলে যাই। নিচের কোন চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান? নিচের কোন চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান? তার মানে পাশাপাশি বাহুগুলাই সমান। সেটা শুধুমাত্র একটা চতুর্ভুজেই হওয়া সম্ভব, সেটা হচ্ছে এই ঘুড়িটা। দেখো ঘুড়ির পাশাপাশি বাহুগুলাই সমান। এই যে এই দুইটা বাহু পাশাপাশি, এরা সমান, আর এই দুইটা সন্নিহিত বাহু পাশাপাশি সমান, ঠিক আছে? তো এটা হবে, অ্যান্সার হবে ঘুড়ি। অন্য কোনোটাই এখানে আর বাদ বাকি যা আছে অন্য কোনোটাই আসলে দুই জোড়া সন্নিহিত বাহু সমান হয় না। নিচের কোন চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান? ইয়েস, এটা হবে ঘুড়ি। ওকে, চলো। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, সমান্তরাল বাহু দ্বয়ের লম্ব দূরত্ব সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটার একটা সূত্র জানি না আমরা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয় কত কত? 13 আর 8, 13 আর 8, হাফ ইন্টু 13 প্লাস 8 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব কত দেওয়া আছে? এটা 4 দেওয়া আছে। তো আমি এখানে কত পাচ্ছি? 8 আর 13 21 ইন্টু 2, এটা আসবে 42, 42 বর্গ সেন্টিমিটার। অ্যান্সার হবে এ। সহজ ভাইয়া, সহজ। আচ্ছা, এবিসিডি বর্গক্ষেত্রের পরিসীমা এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা, অনেকে অনেকবার বলতেছে ভাইয়া পোল দিবেন না, পোল দিবেন না, পোল দিবেন না। ওকে, আমি, তোমরা যারা ফেসবুকে দেখতেছো তারা এইটা অ্যান্সার করো হচ্ছে কমেন্টে, আর যারা অ্যাপে আছো তারা যারা পোল চাচ্ছ, আমি পোল দিচ্ছি, ঠিক আছে? এইটা অ্যান্সার পোলে দাও, ঠিক আছে? আমি এখনই একটা পোল লঞ্চ করব, তোমাদের সময় দিব আমি 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তোমরা এটা অ্যান্সার করবা, ঠিক আছে? নাও, আমি এখনই একটা পোল দিয়ে দিচ্ছি। সবাই রেডি হও পোলের জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো রেডি হও সবাই, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। নাও, ওকে, পোল লঞ্চ হয়ে গেছে, সবাই অ্যান্সার করো। আমি এখানে 1 মিনিট সময় দিব তোমাদেরকে, ঠিক আছে? আমি সময় দিচ্ছি তোমাদেরকে 1 মিনিট। ওকে, নাও 1 মিনিট সময় দিচ্ছি। পোলটা যদিও অন হয়ে গেছে। নাও, দেখি সবাই করো। এবিসিডি বর্গক্ষেত্রের পরিসীমা এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক? ওকে, ফেসবুকে আমি অনেকে দেখতে পাচ্ছি। অক্ষয় বণিক ও দিয়েছে অ্যান্সার, নাফিসা দিয়েছে, সুমি দিয়েছে, ইকরাম দিয়েছে। ওকে, ঠিক আছে। রাফি খান দিয়েছে, গুড। নাফিসা দিয়েছে, ওকে। আর মাত্র 30 সেকেন্ড। আব্দুল মান্নানকে দেখতে পাচ্ছি উত্তর দিয়েছে, ইয়াসমিন পলিকে দেখতে পাচ্ছি, হাবিবা খানকে দেখতে পাচ্ছি, ইকরাম দিয়েছে, ইকরাম সবার আগে অ্যান্সার দিয়েছে, জাহানারা খাতুনকে দেখতে পাচ্ছি, গুড। হ্যাঁ, ওকে, ইকরাম সবার আগে উত্তর দিছে এবং সঠিক উত্তর দিছে, ঠিক আছে? ওকে, আমাদের টাইম শেষের দিকে, আমরা এখনই যাব, ঠিক আছে? আমরা এখনই যাব। ওকে, আমরা কি লঞ্চ করছিলাম? পোলটা তো লঞ্চ করছি।
ওকে, হ্যাঁ, এন্ড করে দিচ্ছি কুইজ। ওকে, আমি দেখতে পাচ্ছি 104 জন সঠিক উত্তর দিয়েছো, 383 জন ভোট করেছো, 104 জন সঠিক উত্তর দিয়েছো। ওকে, আমি লিডার বোর্ডটা যদি একটু দেখি, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ইরান হাওলাদার, কনগ্রাচুলেশন, তো সবার আগে সঠিক উত্তর দিছে। আচ্ছা, এরপরকে তুরহান সারওয়ারকে দেখতে পাচ্ছি, আদনান শাহেদ অর্ণব 0980, ও অ্যান্সার দিয়েছে কোত্থেকে, আমার নামের নাম রেখে দিছে, আবার বানান ভুল করছে, অর্ণবে ARNOB দিয়ে লিখি আমি, এটা ও দিয়ে লিখা। ওকে, ঠিক আছে, তোমাকেও কনগ্রাচুলেশন। ওকে, সন্দীপকে দেখতে পাচ্ছি, নাহিয়ান মুনকার নাহিনকে দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে আমার টপ 5। এছাড়া যদি আমি আর কয়েকজনকে দেখতে চাই, সিরাত আল মুস্তাকিমকে দেখতে পাচ্ছি, সুপ্তচন্দ্র শীলকে দেখতে পাচ্ছি, সাইয়ারা দীপিতা, হ্যাঁ সাইয়ারা দীপিতা, ওকে দেখতে পাচ্ছি, তাসনিম আলম তাসবিকে দেখতে পাচ্ছি, এবং তাবাসসুম আক্তার মাহাকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের টপ 10। সো এই টপ 10 হচ্ছে সবার আগে অ্যান্সার করেছে, ঠিক আছে? এছাড়াও বাকিরা অনেকেই করেছো, 104 জন। সো তোমাদের সবার উত্তরই সঠিক, অ্যান্সার হবে ডি ভাইয়া, অ্যান্সার হবে ডি। কিভাবে? খেয়াল করো, এবিসিডি বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হচ্ছে এ একক, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত? প্রতি বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে এ একক, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য হবে, প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রতি বাহুর দৈর্ঘ্য হবে a/4, তাই না? এ কে 4 দিয়ে ভাগ করব, আমরা 4 দিয়ে ভাগ করব, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ, মানে সম্পূর্ণ না, সরি, প্রতি বাহুর দৈর্ঘ্য চলে আসবে, তাই না? ওকে, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য এটা। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কয়ার, তাই না? তাহলে এ স্কয়ার বাই, সরি, a/4 হোল স্কয়ার, এই হচ্ছে আমার ক্ষেত্রফল, এই হচ্ছে আমার ক্ষেত্রফল। সো এটা কত আসবে? স্কয়ার করে দিলে a²/16, অ্যান্সার হবে ডি। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরটা ঠিক আছে, মানে ডি যারা অ্যান্সার করছো তাদের সবারটা ঠিক আছে। ওকে, আরেকটা পোল আমি সামনে দেখি দেওয়া যায় কিনা, চলো। চিত্রে এবিসিডি একটি রম্বস, এসি ইকুয়াল 6 সেন্টিমিটার এবং বিডি ইকুয়াল 8 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত? ওকে, ঠিক আছে, খেয়াল করো, এবিসিডি একটা রম্বস, যদি রম্বস হয়ে থাকে ভাইয়া, রম্বস যদি হয়ে থাকে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। খেয়াল করো, এইটা, এইটা হচ্ছে 4 একক, এইটা হচ্ছে 3 একক, তাহলে বলো তো আমাকে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা 4, এটা 3, তাহলে এবি বাহু কত? এবি বাহু যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এবি বাহু যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে এবি স্কয়ার ইকুয়াল হয়ে যাবে ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, ঠিক আছে ভাইয়া? ওকে, সো এটা যদি তুমি হিসাব করো, এটা হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে এ বি সমান সমান আসবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটার উত্তর আসবে 5, এটার উত্তর আসবে 5, রাইট? অ্যান্সার হবে এ। পারবো, এই যে আমার আগে সবাই উত্তর দিয়ে ফেলতেছে, ভেরি গুড। চলো পরেরটায় চলে যাই। একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন? আমরা জানি একটা চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টা উপাত্তের প্রয়োজন ভাইয়া? 5টা, তাই না? কয়েকটা শর্ত ছিল যে 4টা বাহু, একটা কোণ, 4টা বাহু দেওয়া থাকতে হবে, এই ধরনের কয়েকটা উপাত্ত ছিল না? 5টা, 5 ধরনের, এটা একটা মুখস্থ প্রশ্ন, অ্যান্সার হবে সি, এটা আমরা সবাই জানি। চলো পরেরটায় চলে যাই। চতুর্ভুজটিতে কোণ এক্স সমান কত ডিগ্রি? কোণ এক্স সমান কত ডিগ্রি, এইটা আমাদেরকে বের করতে হবে। এইটা তুমি বাসায় করো, এইটা তুমি বাসায় করো, ঠিক আছে? এটা তুমি চিন্তা করে বাসায় করো। সব কি আমি করাই দিব নাকি? কিছু তো তোমার জন্যও দিয়ে দিব, যাতে তুমি একটু বাসায় চিন্তা ভাবনা করে করো, তাই না? অনেকগুলো আমরা দেখছি, সো এটা তুমি বাসায় কইরো। চলো এবার আমরা একটা সৃজনশীলে চলে যাই। দেখো ভাইয়া, ঠিক আছে, কিভাবে করব? দেখো, এগুলা তোমরা করছো, তাই না? অনুশীলনী তো ছিল, এছাড়াও তোমরা করছো আগে, ভাইয়া জাস্ট একটু মনে করাই দিচ্ছি, জাস্ট হালকার উপর ঝাপসা আমি বলে দিচ্ছি প্রসেসটা, বাদ বাকিটা তুমি বাসায় একবার পুরোটা নিজে করবা, ঠিক আছে? আচ্ছা, চিত্রে এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি দুইটা কর্ণ, ওকে, 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কি করার কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6 এ স্কয়ার। সো এর মান দেওয়া আছে 4, 6 × 16,
6 দশে 60, 6 6 36, অ্যান্সার হবে 96। 96 সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 96 মিটার স্কয়ার। ওকে, চলো পরেরটায় চলে যাই। কি বলছে? চিত্রে এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি দুইটা কর্ণ, ঠিক আছে। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, কোণ এবিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ এডিসি প্লাস কোণ বিএডি 4 সমকোণ। আচ্ছা, আমি চিত্রটা একটু আলাদা করে আঁকি, তারপর তোমাদের দেখাই। চিত্রটা যদি একটু আলাদা করে আঁকি, এই যে দেখো। আচ্ছা, এই হচ্ছে একটা সামান্তরিক, রাইট? সামান্তরিক এ বি সি ডি, এ বি সি ডি, তাই কি না ভাইয়া? এ বি সি ডি। তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এখানে এখানে এই এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল এবং এই এবি তাদের ছেদক, তাই কি না? এডি বাহু বিসি বাহু পরস্পর সমান্তরাল এবং এবি তাদের ছেদক। তাহলে খেয়াল করে দেখো, এই যে এই ছেদকের দুই পাশে ভেতরের দিকে যেই দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা এবং এই কোণটা, আমরা জানি দুইটা সমান্তরাল রেখার ছেদকের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি আসলে কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে এই কোণটা, এই যে কোণ এবিসি আর এই কোণটা কোণ বিএডি, এদের যোগফল আসলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কিংবা দুই সমকোণ বলতে পারি আমরা। এই দুইজনের যোগফল 2 সমকোণ, রাইট? দুই সমকোণ। আবার তুমি খেয়াল করো সেম সেম এই যে এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল এবং ডিসি তাদের ছেদক। তাহলে এই ছেদকের, এই যে এডি এবং বিসি, এই সমান্তরাল বাহুর ছেদক হচ্ছে ডিসি, তাই না? তাহলে তাদের এই ছেদকের ভেতরকার অন্তস্থ কোণগুলার সমষ্টিও কত হবে? এই কোণটা এবং এই কোণটা, এদের সমষ্টিও হবে 2 সমকোণ, তাই না? এদের সমষ্টিও হবে 2 সমকোণ। তাহলে এইটা কত আসে? এই কোণটা হচ্ছে কোণ বিসিডি, কোণ বিসিডি, এবং এই কোণটা হচ্ছে কোণ এডিসি। এদের যোগফল হচ্ছে 2 সমকোণ, তাই কি না? 2 সমকোণ। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই চারটাকে যদি যোগ করে দাও, এই যে এখানে কোণ বিএডি প্লাস কোণ এবিসি, আর এখানে যদি কোণ এডিসি আর কোণ বিসিডি কে তুমি যোগ করে দাও, তাহলে 2 সমকোণ হয়ে যায় 4 সমকোণ। এইটাই আমার কাছে চাইছে। সহজ না? সহজ না? ওকে, ঠিক আছে, এটা করে ফেলবা। চলো পরেরটায় চলে যাই। প্রমাণ করো যে এও সমান ওসি। এও সমান ওসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই এও এবং ওসি এই দুইটা পরস্পর সমান, এবং বিও আর ওডি এই দুইটা পরস্পর সমান। এইটা এবং এইটা, এই দুইটা পরস্পর সমান। ঠিক আছে ভাইয়া? এইটা তুমি বই থেকে দেখে নিবা, বাসায় একটু করে নিবা, ঠিক আছে? এটা তুমি করে নিবা। সামান্তরিকের দুইটা কর্ণ একদম হুবহু, এগুলো অনুশীলনেরই অঙ্ক, ডিরেক্ট দেওয়া আছে কিংবা বই থেকেই ডিরেক্ট আসে, ঠিক আছে? এটা বাসায় করবা। ওকে, একজন লিখছে নামাজ পড়তে গেলাম স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইখানে আরেকটা দেওয়া আছে, ওকে, এখানে আরেকটা দেওয়া আছে, এটা তুমি বাসায় করো। এই যে এখানে একটা সম্পাদ্য টাইপ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকো, এটাও সম্পাদ্যের কাজ। ঠিক আছে, এমন একটি সামান্তরিক আঁকো যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পি ও কিউ এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স। সো এটা একটা মানে সম্পাদ্য রিলেটেড একটা সৃজনশীল। সো এটা তুমি পুরোটা করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এইটা তোমার হোমওয়ার্ক। ঠিক আছে, নাও হোমওয়ার্ক ডান। এইবার আসো পিথাগোরাসের উপপাদ্য, এই চ্যাপ্টারে চলে যাই ভাইয়া। খুবই মজার একটা চ্যাপ্টার, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, ওকে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 15 ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণটির মান নির্ণয় করো। ঠিক আছে, আমি ধরলাম বৃহত্তর, ধরি সমকোণী ত্রিভুজের
সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, একটা কোণ তো 90 ডিগ্রি, বাকি দুইটা কোণের সমষ্টি কত হয়? 90 ডিগ্রি। বাকি দুইটাও সূক্ষ্মকোণী হয়, একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটাও আসলে 90 ডিগ্রির মানে বাকি দুইটাও আসলে 90 ডিগ্রির ছোটই হবে, আলাদা আলাদা করে যোগফল 90 ডিগ্রি হবে, তাই না? ধরি বড় কোণটা, বড় কোণটা x এবং ছোট কোণটি y, তাই কি না ভাইয়া? দেখো তো সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য বলে দিছে, তাহলে কোণ x মাইনাস কোণ y, এইটা কত? এইটা কত? এইটা বলে দেওয়া আছে 15 ডিগ্রি, তাই না? এইটা বলে দেওয়া আছে 15 ডিগ্রি। আচ্ছা, আর কি বলছে? এখন দিও না, পরে। আচ্ছা, শামিম, ঠিক আছে। সো দেখো এইটা বলে দিছে 15 ডিগ্রি। আচ্ছা, এটা তো আসলে এমনিও বোঝা যায়, তাই না? আবার দেখো এই যে কোণ দুইটা আছে, এই কোণ দুইটার সমষ্টি কত? 90 ডিগ্রি, তাই না? যেই দুইটা কোণ থেকে যাবে সেই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো, তুমি এখান থেকে এটা বের করে নিতে পারবা না ভাইয়া? দেখো দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, পার্থক্য হচ্ছে 15 ডিগ্রি। তুমি দেখো তো এখান থেকে তোমার ক্ষুদ্রতর কোণটার মান চলে আসে কিনা? পারবা না? পারবা, ঠিক আছে। আশা করি এই যে সমীকরণ দুইটা সমাধান করলেই চলে আসবে, ঠিক আছে। আমরা লাস্ট দিন সরল সহ সমীকরণ করছিলাম না, ওই সিস্টেমে। আর এটা বোঝাই যাচ্ছে, ধরো ধরো এই যে একটা ত্রিভুজ আমি যদি চিন্তা করি, এই যে, আচ্ছা এটা তো সমকোণী হয়নি, এই যে একটা সমকোণী ত্রিভুজ তুমি চিন্তা করো, একটা কোণ তো 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, রাইট? এই কোণটা বড়, এই কোণটা ছোট, তাই না? এখন কি বলে দিছে? সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 15, সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 15, তাহলে বড় কোণটা ছোট কোণের থেকে, ধরলাম ছোট কোণটা হচ্ছে x, তাহলে বড় কোণটা হচ্ছে 15 ডিগ্রি বড়, 15 ডিগ্রি বড়, তাই না? বড় কোণটা হচ্ছে 15 ডিগ্রি বড়। এটা কি বুঝতে পারছি আমরা? এখন এই দুইটা কোণের যোগফল কত? এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাইলে কোণ x প্লাস 15 ডিগ্রি তার সাথে কোণ x, এই দুইটা কোণকে যোগ করলে হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো ডিরেক্ট চলে আসে কিন্তু 2 কোণ x, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, দ্যাট মিন্স 75 ডিগ্রি, 75 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, 75 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো কোণ x এর মান কত আসে? কোণ x আসবে 75 ভাগ 2, 32 37.5, 37.5 ডিগ্রি। এটা হচ্ছে কোণ x এর মান, ছোটটা। তাহলে বড়টা আসলে কত? 37.5 যোগ 15 ডিগ্রি, তাই না? যোগ 15 ডিগ্রি, 52.5। এটা হচ্ছে অ্যান্সার। পারবো না? সহজ। চলো পরেরটায় চলে যাই। ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ এবং এবি ইকুয়াল 6 সেন্টিমিটার, এবি ইকুয়াল 6 সেন্টিমিটার হলে এডি এর মান কত? খেয়াল করো, এই বাহুটা 6 সেন্টিমিটার, এই বাহুটাও 6 সেন্টিমিটার, এই বাহুটাও 6 সেন্টিমিটার, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ বলে দিছে, তাই না? এখন কি বলছে দেখো, এডি এর মান কত? খেয়াল করো তো ভাইয়া, একটা সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে সেটা বিপরীত বাহুটাকে মধ্যবিন্দুতে ছেদ করে, তাই না? সমবাহু ত্রিভুজের, এটা আমি লিখে দিচ্ছি দেখো, সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব উপর অঙ্কিত লম্ব তাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে দেখো এই যে শীর্ষ এ থেকে বিসি এর উপরে আমি এই বিডি লম্ব আঁকলাম,
বিডি লম্ব আঁকলাম, কেমনে বুঝলাম এটা লম্ব? এই যে এখানে একটা সমকোণী চিহ্ন দেওয়া আছে, রাইট? ওকে, তাহলে খেয়াল করো, যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে বিডি সমান কত হবে? বিডি হবে 6 এর অর্ধেক, দ্যাট মিন্স 3, আর এই পাশে ডিসি হবে 3, রাইট ভাইয়া? তাহলে এইবার তোমরা আমাকে বলো, তাহলে এই যে ত্রিভুজটা, তাই না? আমি এডি এর মান বের করতে চাই এই ত্রিভুজটায়, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এডি লম্ব, বিডি ভূমি, আর এবি হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এ বি সি ত্রিভুজে এ বি স্কয়ার, পিথাগোরাস অ্যাপ্লাই করে এ বি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, রাইট? বিডি স্কয়ার, তাহলে বলো তো এখান থেকে এডি স্কয়ার সমান কত আসে? এডি স্কয়ার সমান সমান আসবে এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। হ্যাঁ, আমি একটু ফাস্ট করাচ্ছি, তুমি পক্ষান্তর করলে এই লাইনটা পাবা। তোমার দরকার এডি এর মান, তাহলে এডি এর মান দরকার। সো এডি এর মান সমান সমান কত হবে? এ বি স্কয়ার রুট ওভার এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। সো এটা কত আসে? 6 এর স্কয়ার বিয়োগ 3 এর স্কয়ার। সো এটা আসবে 36 মাইনাস 9, দ্যাট মিন্স রুট ওভার 27, এটা হবে 3 ইন্টু 9, দুইটাকেই যদি তুমি রুটের বাইরে বাইর করো, রুট 9 ইন্টু রুট 3 হয়ে যাবে। সো এটা আসবে 3 রুট 3, অ্যান্সার হবে 3 রুট 3। পারবো না? সহজ। ওকে, চলো পরেরটা চলে যাই। এবিসিডি এর পরিসীমা নির্ণয় করো। দেখো এবিসিডি এর পরিসীমা বের করতে বলছে। কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 একক, ডিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 একক। তাহলে তোমরা আমাকে বলো বিসি বাহুর দৈর্ঘ্য আসলে কত? বিসি বাহুর দৈর্ঘ্য আসলে কত? বিসি বাহুর দৈর্ঘ্য হবে রুট ওভার বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা লেখা যায়, তাই না? আচ্ছা, আমি একটা অন্য কালি ইউজ করি, এটা মনে হয় একটু দেখতে ঝামেলা হচ্ছে। সো বিডি স্কয়ার, সরি বিসি, এইটা সমান সমান হবে রুট ওভার বিডি স্কয়ার বিয়োগ সিডি স্কয়ার। ওকে, তো বিডি দেওয়া আছে 5 স্কয়ার বিয়োগ সিডি দেওয়া আছে 3 এর স্কয়ার। সো এটা আসবে 4। তুমি হিসাব করে দেখো, এটা 4ই আসবে, ঠিক আছে? 4 আসবে। সো বিসি পাওয়া গেল 4 একক। তাহলে খেয়াল করো, আমাকে বলছে এবিসিডি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা এইটা সমান সমান কত হবে? 2 ইন্টু বিসি প্লাস সিডি। সো 2 ইন্টু বিসি কত দেওয়া আছে? বিসি মাত্র আমরা পেলাম 4 প্লাস সিডি দেওয়াই আছে 3, তাহলে এটা আসবে 14। পরিসীমা হচ্ছে 14। পারবো ভাইয়া? চলো চিত্রতে এবিসিডি এর পরিসীমা নির্ণয় করো। এবিসিডি এর পরিসীমা নির্ণয় করো, এটা একটু বড়, এবিসিডি পুরাটা বের করতে হবে। তার মানে তোমাকে এই পুরাটা বের করতে হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা বের করতে হবে, ঠিক আছে? সো এখানে এবিইডি, এইটা আসলে একটা আয়তক্ষেত্র। এবিইডি একটা আয়তক্ষেত্র, এটার পরিসীমা তুমি সহজে বের করে নিতে পারবা যে এবিইডি আয়ত, এর পরিসীমা তুমি সহজে নির্ণয় করে নিতে পারবা। এর পরিসীমা হবে 2 ইন্টু, আচ্ছা দেখো তো এই বাহুটা এডি বাহু প্লাস ইডি বাহু, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো দেওয়া আছে কত? 2 ইন্টু 14 যোগ 12। সো তুমি এখান থেকে বের করে নিতে পারো 14 আর 12, 26 দুগুণে 52। এটা গেল এবিইডি আয়তের ক্ষেত্রফল। এইবার তুমি খেয়াল করো, তুমি যদি এইটা বের করতে চাও, এইটা, তাই না? এইটা বের করতে চাও, তাই কি না? তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি ইসি বাহুটা আর সিডি বাহুটা বের করতে পারো, তাহলে ওই দুইটা যোগ করে দিলেই হবে, তাই না? আচ্ছা, পুরোটার পরিসীমা, আচ্ছা খেয়াল করো, আচ্ছা এবিইডি আয়তের পরিসীমা, আচ্ছা ঠিক আছে, আয়তের পরিসীমা, আচ্ছা ঠিক আছে আয়ত, তাহলে আমাকে যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু মনে হয় আমাকে একটু কারেকশন করতে হবে এখানে। আমি এই বাহুটা
তারপর এই বাহুটা, তারপর এই বাহুটা বিই পর্যন্ত, তারপর ইসি পর্যন্ত আবার করব, তারপর সিডি বের করব, তাই না? আচ্ছা, তাহলে এবিইডি আয়তের পরিসীমা দিয়ে হবে না। আয়তের পরিসীমা বললে আসলে এই বাহুটাও চলে আসবে, মাঝখানে ইডি চলে আসবে। ইডি আমি নিব না, ইডি আমি নিব না, ঠিক আছে? আমি নিব হচ্ছে এইখান থেকে, এই যে এটা, এই বাহুগুলো নিব, ইডি কে আমি বাদ রাখবো, রাইট? আমি এগুলো নিব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি, দেখো ইডি দেওয়া আছে, ইডি দেওয়া আছে 12, ইডি দেওয়া আছে 12 সেন্টিমিটার, যেটা কিনা এবি এর সমান, তাই কিনা? আচ্ছা, এইবার দেখো এডি দেওয়া আছে 14 সেন্টিমিটার, যেটা কিনা বিই এর সমান। এডি দেওয়া আছে, এই যে এডি দেওয়া আছে 14, যেটা কিনা বিই এর সমান। এখন খেয়াল করো, তুমি ইসি বাহুটা যদি বের করতে পারো, আচ্ছা ইসি সমান সমান আমরা কি এটা বলতে পারবো যে বিসি থেকে বিই বাদ দিলেই হয়ে যায়, বিসি পুরোটা থেকে বিই বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, তাই কিনা? আচ্ছা, কেন এটা করতেছি? আমি তো বিসি বাহুর দৈর্ঘ্য পুরোটা জানি, কেন এটা করতেছি এর একটা কারণ আছে, কারণ আমি সিডি বাহুর দৈর্ঘ্য জানি না। তো সিডি বাহুটা বের করার জন্য আমি এটা করতেছি। ইসি বাহুর দৈর্ঘ্যটা আমি বের করি, ইসি বাহুর দৈর্ঘ্যটা আমার কত দেওয়া হচ্ছে 19 থেকে আমি বিই কে বিয়োগ করব, বিই হচ্ছে 14, বিই হচ্ছে 14, সো এটা আসবে 5, তাই তো? তাইলে আমি বুঝলাম যে আমার আমার এই ইসি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে 5, ইসি বাহুর দৈর্ঘ্য 5। তুমি খেয়াল করে দেখো ডিই বাহুর দৈর্ঘ্য, ডিই বাহুর দৈর্ঘ্য 12। তাহলে তুমি এখন পিথাগোরাস দিয়ে, পিথাগোরাস দিয়ে তুমি আসলে সিডি বের করে নিতে পারবা না? সিডি বের করে নিতে পারবা। তাহলে তোমার সিডি, সিডি স্কয়ার এইটা সমান সমান, দেখো তো তুমি লিখতে পারবা কিনা যে ইসি স্কয়ার বা সিই, হ্যাঁ ইসি স্কয়ার প্লাস ডিই স্কয়ার, ডিই স্কয়ার বা ইডি স্কয়ার। দেখো তো ভাইয়া, এটা লিখতে পারবা না? এটা লিখতে পারবা, ঠিক আছে? সো এখান থেকে সিডি সমান কত লিখা যাবে? সিডি সমান সমান লিখা যাবে রুট ওভার ইসি স্কয়ার প্লাস ইডি স্কয়ার, এগুলা সব তুমি এখান থেকে জানো। রুট ওভার এটা হবে ইসি স্কয়ার হবে 5 এর স্কয়ার যোগ 12 স্কয়ার, সো এটা যোগ করলে এটা আসবে 13, ঠিক আছে? তাহলে তোমার ক্ষেত্রফল, তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, সরি এবিসিডি এর পরিসীমা, এ বি সি ডি এর পরিসীমা এইটা সমান সমান হবে এ বি বাহুর যোগফল এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি। বুঝতে পারছো? ওকে, সো আমি এডি অলরেডি জানি, এডি অলরেডি জানি, বিসি আমি জানি, বিসি দেওয়াই আছে 19, তাই না? বিসি দেওয়া আছে 19, এখানে আমি যদি লিখি বিসি দেওয়া আছে 19, ওকে। সো তুমি সব বাহু এখানে বসায় দাও, যোগফলগুলা বের করবা, সবগুলা যোগফল করলে কত আসবে দেখি তো একটু হিসাব করে। এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে 12, বিসি কত দেওয়া আছে? বিসি দেওয়া আছে 19, প্লাস সিডি কত বের করছি আমরা মাত্র 13, এবং এডি কত? এডি হচ্ছে 14। তো সব যোগ করে দাও, এটা কত আসে? এটা আসে 40, 9 2 11, 3 14, 4 18, সো 58, 58 সেন্টিমিটার। এইটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে? প্রশ্নটা একটু ট্রিকি, চলো আচ্ছা এটা একটু দেখে নাও, আশা করি বুঝতে পারছো। ওকে, একজন লিখছে স্যার আপনার লেখাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া, চলো পরেরটায় চলে যাই। কোন তিনটি বাহুর দৈর্ঘ্য দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? আচ্ছা ভাইয়া, আমরা এখন একটা জিনিসের সাথে সবাই অনেকেই পরিচিত, যারা পরিচিত না এখন শিখে নিলেও হবে, সেটাকে আমরা বলি পিথাগোরাসের ত্রয়ী। হ্যাঁ, বাংলায় বলে পিথাগোরাসের ত্রয়ী, পিথাগোরাসের ত্রয়ী, ত্রয়ী, হ্যাঁ, না আচ্ছা হ্যাঁ,
ত্রয়ী, পিথাগোরাসের ত্রয়ী বা পিথাগোরিয়ান ট্রিপ্লেট, ট্রায়ো, অনেক কিছু বলা হয়। সেগুলো কি? এমন তিনটা বাহু যেই তিনটা বাহু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারে। এরকম তিনটা বাহুকে একসাথে লিখলে আমরা ওটাকে বলি পিথাগোরাসের ত্রয়ী। হ্যাঁ, সেরকম কে কে আছে দেখো, 3, 4, 5, এই তিনটা বাহু দিয়ে যদি তুমি একটা ত্রিভুজ তৈরি করো তাহলে ওইটা একটা পিথাগোরাসের ত্রয়ী হয়। এছাড়া আরো কয়েকটা আছে, 1, 1, √2, ঠিক আছে, এটা একটা পিথাগোরাসের ত্রয়ী। এছাড়া আরো আছে, ধরো এছাড়া আরো হচ্ছে 5, 12, 13, 5, 12, 13, ঠিক আছে, এইগুলো এগুলো এগুলো ছাড়াও আরো অনেক হয় পিথাগোরাসের ত্রয়ী। ঠিক আছে, আবার দেখো এই যে প্রথমটা যেটা দেখতে পাচ্ছ, প্রথম যেই পেয়ারটা দেখতে পাচ্ছ বা প্রথম যেই ট্রিপলেটটা দেখা যাচ্ছে, এদেরকে আবার যদি কোনো একটা সংখ্যা দিয়ে, সবগুলাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো, গুণ করে যেই বাহুগুলো আসবে সেগুলোও পিথাগোরাসের ত্রয়ী মেনে চলবে। যেমন ধরো এই সবগুলো বাহুকে তুমি দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করে দিলে এটা হয়ে যাবে 6, 8, 10, সো এইটাও একটা পিথাগোরাসের ত্রয়ী হয়ে যাবে। তুমি ধরো কথার কথা এইটাকে তুমি 3 দিয়ে গুণ করতেছো, এটাকে তুমি 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে গুণ করলে হবে 3, 3, 3, সো এই তিনটা বাহু দিয়েও আসলে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। এছাড়া এইখানে দেখতে পাচ্ছ, এইটাকে ধরো কথার কথা তুমি কত দিয়ে গুণ করবা, এটাকে ধরো তুমি অর্ধেক করে দাও, অর্ধেক করে দিলে ধরো এইটাকে তুমি 2 দিয়ে গুণ করছো, এইটাকে তুমি 3 দিয়ে গুণ করছো, ধরো কথার কথা এইটাকে তুমি 2 ভাগ করে দিচ্ছ, 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 5/2, দ্যাট মিনস 2.5, 2.5, 6, 6.5, ঠিক আছে, তুমি 2 দিয়ে ভাগ করে দিছো, তাহলে যা পাবা সেটা দিয়েও একটা পিথাগোরাস মানে আঁকা যাবে। ঠিক আছে, সেটা দিয়েও একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, ওকে, পারবো ভাইয়া। সো এখানে দেখাই যাচ্ছে কোনটা মিলে, দেখো তো, 5, 12, 13, ঠিক আছে, অ্যান্সার হবে ডি, এটা একটা পিথাগোরাসের ত্রয়ী। সো এটা দিয়ে করা যাবে। চলো পরেরটায় চলে যাই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর দুইটি বাহুর দৈর্ঘ্য কত? ডেফিনেটলি একটা 5, সমকোণী ত্রিভুজের অতিভুজটা সর্বোচ্চ হয়ে যায়, তাহলে একটা হচ্ছে 5, একটা যদি 5 হয়, অপর দুইটা বাহু কে কে দেখো তো, ওই যে পিথাগোরাসের ত্রয়ী থেকে 3, 4, 5, দেখো তো 3, 4, 5, এটা খুব কমন, ঠিক আছে, এটা মনে রাখো, 3, 4, 5, 5, 12, 13, এগুলা খুবই কমন। এই দুইটা অবশ্যই মনে রাখো, এই দুইটা অবশ্যই মনে রাখো, এই দুইটা অবশ্যই মনে রাখো, তিনটাই মনে রাখো, তার মধ্যে এই দুইটা সব থেকে বেশি ইউজ হবে। ঠিক আছে, সো 3, 4, 5, 3, 4, 5 অ্যান্সার হবে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য 5 দেওয়া আছে, তাহলে অপর দুইটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, বোঝাই যাচ্ছে। ওকে, চলো পরেরটা চলে যাই। একটি সমকোণী ত্রিভুজের লম্ব 6 সেন্টিমিটার, অতিভুজ 9 সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য কত? এটা কি আমার আর করে দেওয়ার দরকার আছে? এটা করে নিও, এটা করে নাও, সহজ ভাইয়া, বিয়োগ করে দিব স্কয়ার করে, তারপর রুট করব, ডান। চলো এরপর চলে যাই। একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এইটা 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 হলে এর বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণটির মান কত? তুমি খেয়াল করো, একটু আগেই ভাইয়া লিখছিলাম, দেখো তো, একটু আগেই ভাইয়া লিখছিলাম, এই যে 1, 1, √2, এইটাও একটা পিথাগোরাসের ত্রয়ী বুঝায়, তাই না? তো এইখানে দেখো তো 1, 1, √2, এই জায়গায় 1, 1 না থেকে x দিয়ে গুণ করা হয়েছে, তাই না? x দিয়ে গুণ করা হয়েছে, তাহলে x x যদি তুমি কেটে দাও সবগুলোর মধ্যে, তুমি কি পাবা? 1:1:√2, এই তিনটা বাহু পিথাগোরাসের ত্রয়ী, তাই না? তার মানে বৃহত্তম কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বৃহত্তম কোণটা 90 ডিগ্রি। পারবো ভাইয়া? ওকে, চলো পরেরটায় চলে যাই। একটি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? করে দেওয়ার দরকার আছে? আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি হবে? কর্ণ হবে সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল, তার মানে একটা হবে লম্ব, একটা হবে ভূমি। সো এটা কত পাওয়া যাবে? 10 ভাইয়া। এই যে 6 আর 8 দেওয়া আছে, তাইলে আরেকটা বাহু কত হবে? 10 হবে 90 ডিগ্রি হতে হলে। সো অ্যান্সার হবে ডি, পারবো। ঠিক আছে, চলো এইটা তুমি বাসায় করো, এইটা তুমি বাসায় করো, ঠিক আছে, এটাও বাসায় মিলাই নাও, একই ধরনের জিনিসপত্র, একটা কনসেপ্ট বুঝবা,
সব ধরনের অঙ্ক হয়ে যাবে। একটা কনসেপ্ট বুঝবা, সব ধরনের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, পারা যাবে। চলো এইবার আসো, এইবার আসো, এইখানে একটা সৃজনশীল দেওয়া আছে। ওকে, সো এইগুলা প্রমাণ টাইপের জিনিসপত্র, প্রমাণ টাইপের জিনিসপত্র। ভাইয়া খুব বেশি এলাবোরেটলি এটাতে যাচ্ছি না। এই ধরনের প্রমাণ বইতে আছে, বইয়েরই হুবহু প্রমাণ। সো তুমি এগুলো একটু দেখে নিবা, বই থেকে দেখে বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটু তাও একটু হালকা পাতলা ভেঙে ভেঙে বলি। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? সমকোণ সংলগ্ন দুইটা বাহু, সমকোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, এই হচ্ছে সমকোণ সংলগ্ন দুইটা বাহু। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা আসবে 15। পারবো ভাইয়া, সহজ। পরেরটা কি বলছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোণ পি কিউ আর ইকুয়াল 90 ডিগ্রি। কোণ পি কিউ আর ইকুয়াল 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলছে। তাইলে কোণ পি কিউ আর, এই কোণটা 90 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। কেমনে করব? আমরা হুবহু একটা ত্রিভুজ এঁকে নিব, হুবহু একটা ত্রিভুজ আমরা এঁকে নিব। ঠিক আছে, হুবহু, দেখো হুবহু একটা ত্রিভুজ এঁকে নিব, এমন ভাবে এঁকে নিব, এমন ভাবে একটা ত্রিভুজ এঁকে নিব, এমন ভাবে একটা ত্রিভুজ এঁকে নিব যেখানে কোণ বি সমান হবে 90 ডিগ্রি, এ বি বাহু হবে পি কিউ এর সমান, বিসি বাহু হবে কিউ আর এর সমান, এবং এসি বাহু হবে পি আর এর সমান। হুবহু এমন ভাবে এঁকে নিব। তারপর এখানে খেয়াল করো, এইখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে বলে দিব যে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস এসি বিসি স্কয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এটা বলতে পারবো। যদি এইটা বলতে পারি, যদি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, যেখানে আমি ধরেই নিচ্ছিলাম যে এই যে ত্রিভুজটা আঁকছি, ত্রিভুজটার কোণ বিটা ছিল এক সমকোণ, আর বাদ বাকি সবগুলো বাহু ছিল ওই ত্রিভুজের বাহুগুলার সমান। তাহলে এইটা যেহেতু পিথাগোরাসের সূত্র মেনে চলতেছে, পিথাগোরাসের সূত্র মেনে চলতেছে, এসি বাহুর সমান হচ্ছে, এই যে দেখো এসি বাহুর সমান হচ্ছে পি আর বাহু, তাইলে আমি লিখতে পারবো পি আর স্কয়ার ইকুয়াল এবি বাহুর সমান হচ্ছে পি কিউ বাহু, পি কিউ স্কয়ার প্লাস বিসি বাহুর সমান হচ্ছে কিউ আর বাহু। তাহলে খেয়াল করো, এই ত্রিভুজটাও, এই ত্রিভুজটাও, ডান পাশের ত্রিভুজটাও পিথাগোরাস মেনে চলতেছে। তার মানে ডেফিনেটলি কোণ কিউ এটা আসলে 90 ডিগ্রি, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, কোণ পি কিউ আর 90 ডিগ্রি, এটাই প্রমাণ করতে বলছে। সহজ না? ওকে, ওকে, ঠিক আছে ভাইয়া, চলো আর এটা বাসায় একটু দেখে নিও। ঠিক আছে, এই প্রমাণটা বাসায় ট্রাই করো, বাসায় দেখে নিও। ওকে, চলো পরেরটায় চলে যাই, বৃত্তে চলে যাই আমরা। বৃত্ততে কি বলছে? চিত্র থেকে এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্র থেকে এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো তো, পিথাগোরাস জানলে এগুলা খুব সহজ হয়ে যায়। তুমি খেয়াল করে দেখো, এই যে এইখানে খেয়াল করো, এই যে ও এ ডি ত্রিভুজে, ও এ ডি ত্রিভুজে, ঠিক আছে, এই ত্রিভুজে খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে আমরা এখানে ও এ স্কয়ার ইকুয়াল ও ডি স্কয়ার প্লাস এডি স্কয়ার লিখতে পারবো, লিখতে পারবো, তাই না? এটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এইবার খেয়াল করো তো, এডি সমান কত পাবা? এডি সমান পাবা রুট ওভার ও এ স্কয়ার মাইনাস ও ডি স্কয়ার। ঠিক আছে, সো ও এ স্কয়ার, ও এ কত? 13 হোল স্কয়ার মাইনাস এটা 5 হোল স্কয়ার। দেখো তো, 5 আর 13, ওই বাহুটা 12 হবে না? পিথাগোরাসের ত্রয়ী অনুযায়ী 12 হবে, বোঝা যাচ্ছে। আর এই এডি, এডি হচ্ছে এবি এর অর্ধেক, এডি হচ্ছে এবি এর অর্ধেক, কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ বি সমান সমান হচ্ছে 2AD, তাই না? সো 2 ইন্টু 12, এটা আসবে 24। ডান, এ বি জ্যায়ের দৈর্ঘ্য 24। পারবো না ভাইয়া? সহজ। চলো পরেরটা চলে যাই। চিত্র থেকে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, পি কিউ জ্যাটা 30 ডিগ্রি কোণে আছে, কিউ আর জ্যাটাও 30 ডিগ্রি কোণে আছে। সো পি কিউ জ্যা
আর কিউ আর জ্যা, এই দুইটা জ্যা আসলে সমান, তাই না? এই দুইটা জ্যা সমান। এখন কি বলে দিছে দেখো তো, কিউ ই এর মান, ওকে, কিউ ই এর মান, আচ্ছা চিত্রটা আসলে একটু একটু বাঁকা হইছে, চিত্রটা আসলে এরকম হবে না, এটা দিয়ে বোঝাচ্ছে এটা আসলে সমকোণ। হ্যাঁ, একটু বুঝে নিও, এই কোণটা সমকোণ, এটা বুঝাইছে। এই ও ই বাহুটা দেখো, ও ই বাহু আর ও এফ বাহু পরস্পর সমান, ও ই বাহু ও এফ বাহু পরস্পর সমান। তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে এইখানে আঁকি, দেখো তো এটাকে আমি এইভাবে লিখলাম, দেখো তো, এই যে এটা হচ্ছে এফ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এইটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? এইবার দেখো কোন কোন ভ্যালু দেওয়া আছে। এই ও এফ দেওয়া আছে 3√3, ঠিক আছে? ও এফ দেওয়া আছে 3√3। কিউ ই আর কিউ এফ এই দুইটা আসলে সমান। সো কিউ ই দেওয়া আছে 9 সেন্টিমিটার, কিউ এফ ও 9 সেন্টিমিটার। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? আচ্ছা, তো কিউ এফ যদি 9 সেন্টিমিটার হয়ে থাকে, খেয়াল করে দেখো, কিউ ই এটা যদি 9 সেন্টিমিটার হয়ে থাকে, আর যেখানে ও বিন্দু থেকে এটার উপরে কি আঁকা হয়েছে, লম্ব আঁকা হয়েছে, লম্ব আঁকা হয়েছে, তাইলে লম্ব যদি এঁকে থাকি, লম্ব যদি এঁকে থাকি, ওই লম্বটা সমদ্বিখণ্ডিত করছে কিউ আর কে, তাই না? তাহলে খেয়াল করো, কিউ আর এইটা সমান সমান হচ্ছে 2 × কিউ ই, তাই কি না ভাইয়া? সো 2 × কিউ ই 9 সেন্টিমিটার, দ্যাট মিনস 18 সেন্টিমিটার। তাহলে আমাকে বলো পি কিউ আর কিউ আর এরা পরস্পর সমান, কারণ একই চিত্র উপরে নিচে, তাই না? একই জিনিসটাই রিপিট হয়েছে। তাইলে আমরা বলতে পারবো পি কিউ এটাও সমান সমান হচ্ছে 18 সেন্টিমিটার। ওকে, ডান। চলো পরেরটা চলে যাই। চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করতে হবে চিত্র থেকে, বলো তো এক্স এর মানটা কেমনে বাইর করব? খেয়াল করো, এই এম এন আর পি কিউ এরা আসলে সমান্তরাল, এম এন সমান্তরাল পি কিউ, ঠিক আছে ভাইয়া? এম এন সমান্তরাল পি কিউ। তাহলে খেয়াল করে দেখো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 55 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা হবে 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রিকে বাদ দিলে যা হবে সেটা, তাই না? তো এইটা আসবে 35 ডিগ্রি, তাই কি না? এটা আসবে 35 ডিগ্রি, যে কোণ পি কিউ আর এটা আসবে 35 ডিগ্রি। খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা এরা হচ্ছে একান্তর কোণ, তাই না? পি কিউ আর এম এন পরস্পর সমান্তরাল এবং কিউ এম তাদের ছেদক, তাই না? আরেকবার একটু আমি বলতেছি, দেখো, পি কিউ এবং এম এন পরস্পর সমান্তরাল এবং এম কিউ তাদের ছেদক। তাহলে এই কোণটা এবং এই কোণটা এরা পরস্পর একান্তর কোণ, এই কোণটা এবং এই কোণটা পরস্পর একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারবো যে কোণ পি কিউ আর এইটা সমান সমান হচ্ছে কোণ এক্স। তাহলে কোণ এক্স এর মান আসলে কত আসলো? 35 ডিগ্রি। পারবো না? ওকে, ডান। হ্যাঁ, রিতান্ত কৃষ্ণ লিখছে প্লিজ টিচ আস এক্সট্রা 10 মিনিটস। হ্যাঁ, যাবো, 10-15 মিনিট আরো এক্সট্রা লাগবে, ঠিক আছে? 10-15 মিনিট আমাদের এক্সট্রা লাগবে। সবাই একটু থাইকো, সবারই মনোযোগ আকর্ষণ করতেছি ভাই, আমি শেষ করে যাব, ঠিক আছে? যাদের যাদের মনে হচ্ছে ক্লাসটা ওয়ার্থ ইট এবং আমরা কিছু শিখতে পারতেছি, আমাদের এক্সারসাইজ করা হচ্ছে, আমাদের আসলে মানে প্র্যাকটিস করা হচ্ছে, ঠিক আছে? ওকে, আলিফ কি লিখছে? হ্যাঁ স্যার, এমসিকিউতে এত সময় দিবে না যত সময় আপনি নিলেন। ভাইয়া তোমার তো এমসিকিউ করার সময় কাউকে বুঝাইতে হবে না, আমি তো বুঝাই বুঝাই করতেছি, তাই না? এটা যদি আমার সলভ করতে হইতো তাহলে কি আমি এত কথা বলতাম নাকি ডিরেক্ট অ্যান্সার বের করে করতাম? তুমি যখন করবা তখন তোমার কাউকে বুঝাইতে হবে না, তোমার সামনে এরকম অনলাইনে স্টুডেন্ট থাকবে না, তুমি জাস্ট নিজেই ক্যালকুলেট করে অ্যান্সার বের করে দাগাবা। তো আমার যেহেতু তোমাদেরকে বুঝাইতে হচ্ছে, এই জন্য আমি একটু সময় নিয়ে করতেছি। কারণ আমি যদি আমার মতো করে মাথায় ক্যালকুলেট করে অ্যান্সার করে ফেলি, তাহলে আমার তোমার থেকেও কম সময় লাগবে, কিন্তু সেটা করলে তো আর তুমি বুঝবা না, তাই না? ওকে, চলো এমসিকিউতে চলে যাই। 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত একক? 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত একক? ওকে, এটা কি আমরা জানি? বৃত্তের ব্যাসই তার বৃহত্তম জ্যা, তাই না? বৃত্তের ব্যাসই হলো
তার বৃহত্তম জ্যা। এটা আমরা জানি না, বৃত্তের ব্যাসই হলো তার বৃহত্তম জ্যা। তাহলে খেয়াল করো, ব্যাসার্ধ দেওয়া আছে 1 একক, তাহলে বৃহত্তম জ্যাটা কত? 2 × 1, তাই না? ব্যাসার্ধ দেওয়া আছে 1 একক, তাহলে ওটাকে ব্যাস বানাইতে গেলে 2 দিয়ে গুণ করে দিতে হবে, অ্যান্সার হবে 2। অ্যান্সার হবে 2। চলো পরেরটায় চলে যাই। চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে সিডি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, সিডি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তুমি খেয়াল করো, তুমি প্রথমে সিপি বের করো, সিপি বের করো। তাহলে এইখানে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে সিপি স্কয়ার সেটা সমান সমান তুমি কত লিখতে পারবা? অতিভুজের স্কয়ার বিয়োগ লম্বের স্কয়ার, তাই না? ওপি স্কয়ার। সো এটা কত আসে? 5 স্কয়ার বিয়োগ 3 স্কয়ার। সো সিপি এইটা কত আসবে? √5 স্কয়ার বিয়োগ 3 স্কয়ার। ওই যে পিথাগোরাসের ত্রয়ী, দেখো সবই ঘুরে ফিরে 3 4 5, তো এটা 4ই হবে, বোঝা যাচ্ছে? এই ক্যালকুলেশনটা করে সময় নষ্ট করার দরকার নাই যদি তোমার পিথাগোরাসের ত্রয়ী সম্বন্ধে আইডিয়া থাকে। তো তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে এটা হচ্ছে 4, সিপি হয়ে যাবে 4। সিডি কত হবে? সিডি কত হবে? সিডি হবে ডেফিনেটলি 2 × সিপি। সো 2 × 4, দ্যাট মিন্স 8। 8 অ্যান্সার হবে সি। পারবো না? সহজ, খুবই সহজ। চলো পরেরটা চলে যাই। চিত্রে ও কেন্দ্র এবং কোণ এ ও বি সমান 100 ডিগ্রি হলে কোণ ও এ বি সমান কত? খেয়াল করো, এ ও বি এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 150 ডিগ্রিজ, 150 ডিগ্রিজ। এইবার খেয়াল করো, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটাও হচ্ছে ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ সমান, দুইটা ব্যাসার্ধ সমান, তাহলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই ভেতরের কোণগুলো সমান হয়, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান হয়। তাহলে খেয়াল করো, এই কোণটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, তাহলে এক্স প্লাস এক্স এইটা সমান সমান কত হবে? তার সাথে 150 ডিগ্রি আরেকটা কোণ, সবগুলো যোগ করলে হবে 180 ডিগ্রি, তাই কি না ভাইয়া? সবগুলো যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে এইখানে, ও সরি 100 ডিগ্রি, এটা আমি 150 লিখছি, সরি, এটা 100 ডিগ্রি, সরি। সো এটা হবে 100 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে বোঝাই যাচ্ছে 2x ডিগ্রি ইকুয়াল হচ্ছে 180 থেকে 100 বিয়োগ করলে হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে x এর মান কত ভাইয়া? x ডিগ্রি সমান সমান হচ্ছে 40 ডিগ্রি। x এর মান আসলো 40 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ, এই কোণটা হয়ে যাবে 40 ডিগ্রি, পাশের কোণটাও 40 ডিগ্রি হয়ে যাবে। অ্যান্সার হবে ডি। চলো পরেরটায় চলে যাই। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ওডি লম্ব এবি। ওকে, ওডি লম্ব এবি। ওকে, এবি 16 সেন্টিমিটার, ওডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? আমি আর বলেই দিব না, এটা করে দিব না, এটা তোমরা করবা। 6 আছে, 16 আছে, ওইটা কত হবে? এটা তুমি বাসায় করো, এইটা করে দেওয়ার কিচ্ছু নাই, সহজ। একই অঙ্ক ঘুরে ফিরে একই কথা 10 বার 10 রকম ভাবে আসতেছে, কনসেপ্ট আসলে সেমই। চলো পরেরটা চলে যাই। এপি ইকুয়াল 3 সেন্টিমিটার। এই এপি সমান সমান দেওয়া আছে, এপি সমান সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার। দেখো এই যে এই বাহুটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। ওকে, এইবার দেখো কি বলছে, এবি ইকুয়াল সিডি, তাহলে এই যে এবং এই যে এই দুইটা সমান। ওপি ইকুয়াল 4, তাহলে দেখো ভাইয়া ওপি দেওয়া আছে, ওপি দেওয়া আছে 4। বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? এই না বৃত্তের ব্যাসার্ধ, এটা 5 হবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? ওটা যে 5 হবে এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আবারও পিথাগোরাসের ত্রয়ী বসে যাচ্ছে ওইখানে, তাই না? ওকে, তো এটা হবে 5। যার সন্দেহ আছে সে আজকের ক্লাসটার পরে আবার মনোযোগ দিয়ে ভাববা যে কেন এটা 5 হইল, ভাইয়া তাহলে এতক্ষণ কি বলছে আর আমি এতক্ষণ কোথায় ছিলাম। ঠিক আছে, আচ্ছা সবাই লিখছে, কারো সন্দেহ নাই, ভেরি গুড। ওকে, সহজ। ঠিক আছে, এই পাশে আমি ফেসবুকের আমার স্টুডেন্ট যারা আছে তারা একদম লোনলি হয়ে গেছে, আমি তাদেরটা পড়তেছি না। রাফসান জামি আসো, স্নেহা তাবাসসুম আসো, মিমু আসো, ইয়াসমিন আসো, মুনায়েম আমিন, হ্যাঁ গুড, ওরা সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড। মোশাররফ হাওলাদার হোসেন, আচ্ছা ওকে, নাফিসা রহমানকে দেখতে পাচ্ছি, ওকে, রাফি খানকে দেখতে পাচ্ছি, গুড। থাকো ভাইয়া, বুঝো, বাসায় একটু প্র্যাকটিস করবা, কাজ হয়ে যাবে। একটা চাকা 60 কিলোমিটার যেতে 24,000 বার ঘুরে, চাকাটির পরিধি কত মিটার? তাহলে চাকাটা একবার যেতে যতবার ঘুরবে
30 মিনিটস। ওকে, চাকাটা একবার যেতে যতবার ঘুরবে, একটা চাকা 60 কিলোমিটার যেতে 24,000 বার ঘুরে, চাকাটার পরিধি কত? একবার যেতে যতটুকু পথ যায়, একবার ঘুরলে যতটুকু পথ যায় সেটাই হচ্ছে তার পরিধি, তাই না? ওকে, তাহলে 24,000 বার ঘুরে, 24,000 বার ঘুরে 60 কিলোমিটার যেতে, তাইলে আমাকে বলো একবার ঘুরে কত কিলোমিটার যেতে? 60/24,000। আচ্ছা, এটা কি ভুল করতেছি? একটা চাকা 60 কিলোমিটার যেতে 24,000 বার ঘুরে, 24,000 বার ঘুরলে যায় 60 কিলোমিটার। আচ্ছা, পরিধি কত মিটার? আচ্ছা, 60 কিলোমিটার, 60 কিলোমিটারকে আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করব, তাহলে এত মিটার হয়ে যায়, তাই না? ওকে, সো 24,000 উপরে হচ্ছে 60 ইন্টু 1000। ওকে, কাটো। ওকে, সো এইটা আসে কত? এটা আসে আমরা কত দিয়ে কাটতে পারি? 6 দিয়ে কাটতে পারি, 4 6 24, আচ্ছা 12 দিয়ে কাটতে পারি। এটা হবে 5, নিচে হবে 2, 12 দিয়ে কাটলে এটা হবে 5/2, দ্যাট মিনস 2.5, 2.5 অ্যান্সার হবে বি। পারবো না ভাইয়া? সহজ। ওকে, চলো, 6 মিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? আমি যে কেন করাবো এটা আল্লাহ জানে। 6 মিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2π ইন্টু আর, আর হচ্ছে ব্যাস বাই 2, ঠিক আছে? ব্যাস ভাগ 2, এটাই হচ্ছে ব্যাসার্ধ। সো এটা কত আসবে? এটা হবে 6π। 6π এর মান কত আসবে? 18.84, এইটাই অ্যান্সার হবে সি। পারবো না? পারবো। ওকে, আমি আর একটু সময় নিব ভাইয়া, তাড়াহুড়া না, একটু সময় নিব, পুরোটা শেষ করব। সো এমসিকিউ এটা একটু দেখি, একটা বৃত্তের ব্যাস এত, পরিধি কত সেন্টিমিটার, করাবো না? করে ফেলো, করে ফেলো, একই জিনিস, করে ফেলো। চলো আবারও একটা, ঠিক আছে, একটা সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার। বেলনটির বক্রতলের ক্ষেত্রফল কোনটি? বক্রতলের ক্ষেত্রফল কত? 2π আর ইন্টু আর প্লাস এইচ, তাই না? এটা হচ্ছে একটা সমবৃত্তভূমিক বেলনের বক্রতলের ক্ষেত্রফল। সো 2π, দেখো তো ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5, 2π ইন্টু 5, তার সঙ্গে 5 প্লাস 7 যোগ করে দাও, যেটা আসবে সেটা অ্যান্সার। পারবো না ভাইয়া? সব দেওয়া আছে। ওকে, সো এইখানে একটা সৃজনশীল দেওয়া আছে, সহজ সৃজনশীল, আমার মনে হয় তোমরা পারবা। তাও ভাইয়া একটু জাস্ট ব্যাখ্যা করে দিই, ঠিক আছে? একটা সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ এটা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। মাত্র করলাম, ঠিক আছে? নাজিম ভাইয়া নাম নেননি, আর অল্প কিছুক্ষণ করাবো, হ্যাঁ, ধৈর্য হারা হয়েও না, আর অল্প কিছুক্ষণ করাবো। সেটা একটু ভাইয়া দেখাই দিই। দেখো প্রথমটা, এটা আর করায় দেওয়ার কিছু নেই। এটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2π আর, আর এর মান কত দেওয়া আছে? ব্যাসার্ধ 4.5। তো তারপরে আর প্লাস এইচ সব দেওয়া আছে, হিসাব করে নিব। এবার আসো পরেরটা, অন্তু 9 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্তাকার বোর্ডের সাথে চিত্রের অনুরূপ ডিজাইন তৈরি করলো। চিত্রের বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, তার মানে এই অংশটুকুর ক্ষেত্রফল চাইছে। দেখো এই অংশটুকুর ক্ষেত্রফল চাইছে। এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা কেমনে বাইর করব? বড় বৃত্তের ক্ষেত্রফল, প্রথমে বড় বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, এটা হবে বড় বৃত্তের ক্ষেত্রফল, সেখান থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই আসলে এই অংশটুকু চলে আসবে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফলটা কত? ওকে, বড় বৃত্তের ক্ষেত্রফলটা হবে পাই, বড় ব্যাসার্ধ হচ্ছে 9, পাই ইন্টু 9 স্কোয়ার বিয়োগ পাই ইন্টু 4 স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? এই তো যা আসবে সেটা অ্যান্সার। 81π বিয়োগ 16π।
তো এটা আসবে 204.2 বর্গমিটার। পারবো না? সহজ। ওকে। হুম। বর্ণ প্লিজ একবার নাম বলেন, ও কাঁদতেছে কেন? বলছি টাটা। ঠিক আছে। বৃত্তের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব। ডান। এরপরে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার বোর্ড থেকে কেটে নেওয়া। আচ্ছা, এটা তুমি বাসায় করো, এটা তুমি বাসায় করো, ঠিক আছে, এটা তুমি বাসায় করো। নাও। এটা তুমি বাসায় কইরো। চলো, এখানে আরো একটা আছে, এটাও তোমার হোমওয়ার্ক, এটাও তুমি বাসায় করবা। ঠিক আছে, নাও। সো দুইটা হোমওয়ার্ক রইলো। চলো তথ্য উপাত্ত করব, তারপর আমরা পরিসংখ্যান দিয়ে শেষ করে ফেলবো। ঠিক আছে ভাইয়া? তথ্য উপাত্ত। ও, তথ্য উপাত্ত মানে পরিসংখ্যানই তো আসলে লাস্ট চ্যাপ্টার। সো আমরা একটু ফাস্ট করব, ইনশাল্লাহ আমাদের সব কিছু কভার হয়ে যাবে। সো আমরা দেখি কি বলছে, উপাত্তগুলো হতে পরিসর নির্ণয় করো। পরিসর, পরিসর নির্ণয় করার জন্য কি সূত্র আছে? আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে, আমি কালিটা চেঞ্জ করি, একই কালি দিয়ে বারবার লিখতেছি। ওকে, পরিসর নির্ণয়ের সূত্র কি? সর্বোচ্চ সর্বোচ্চ ভ্যালু বা সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত তার সাথে এক যোগ করলেই পরিসর চলে আসে, তাই না? ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত? সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 47, 47। তার থেকে সর্বনিম্ন সংখ্যাটা কত? সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 9, সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 9। ওকে, তার সাথে আমি এক যোগ করে দিব। তো এটা আসবে 39, তাই কি না ভাইয়া? এটা আসবে 39, পারবো। ডান। চলো পরেরটায় চলে যাই। এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলোর গড় হচ্ছে 26, তাহলে কয়ের মান বের করতে হবে? তাহলে গড় 26 দেওয়া আছে, গড় 26 দেওয়া আছে, কয়ের মান বের করতে হবে, তার মানে ক যোগ 10 যোগ 12, এখানে যতগুলো উপাত্ত দেওয়া আছে সবগুলোকে যোগ করে দিব। কত হয়? ক যোগ 10 যোগ 12 যোগ 25 যোগ 45 যোগ 2 ক যোগ 2, তারপরে হচ্ছে 40, 18, তারপরে হচ্ছে 36, তার সাথে 2 ক, তার সাথে 14, তার সাথে 35। সবগুলোর গড় দেওয়া আছে, রাইট? গড় মানে হচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করে তত দিয়ে ভাগ করতে হবে। কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো 12 দিয়ে ভাগ করব। এইটার মান দেওয়া আছে 26 ভাইয়া। এটার মান কত দেওয়া আছে? 26। তাহলে বাদ বাকিটা আমি শিওর এখন তোমরা পারবা। সিয়াম, তোমার নামটা বলছি, নাও। ওকে, শিয়াম, শিয়ামের নামটা বলে দিছি। ওকে। হ্যাঁ, প্রশান্ত বর্মনকে দেখতে পাচ্ছি আমি ফেসবুকে, আর রহমানকে দেখতে পাচ্ছি, শাহাবুদ্দিনকে দেখতে পাচ্ছি, গুড। রাফসান জামি, ভাইয়া লিভ দিস চ্যাপ্টার, কারণ এটা ইজি না ভাইয়া, একটু দেখাই দিই। ইজি হইলেও তুমি জাস্ট একটু রিভিশন করে যাও। বন্যা, এই পরিসংখ্যান না থাকলে ভাই আমার পরীক্ষায় পাশ করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখান থেকে তুমি কয়ের মানটা বের করে নিও, ঠিক আছে? হিসাব করে কয়ের মানটা বের করে নিও ভাই, আর করে দিলাম না। চলো পরেরটায় চলে যাই। 56 58 13 68 77, এগুলোর উপাত্তগুলোর মধ্যক বের করতে হবে। তাহলে মধ্যক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, কিংবা কেউ চাইলে অধক্রমেও সাজাইতে পারো। ঊর্ধ্বক্রমে সাজায়, তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে। সো ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাচ্ছি? ঊর্ধ্বক্রমে যদি তুমি সাজাও, তাহলে সব থেকে ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে, তাই না? 9, 9টা কি সর্বনিম্ন? হ্যাঁ, 9 সর্বনিম্ন।
তারপরে কত? তারপরে আছে হচ্ছে 13, তারপরে আছে 18, তাই না? তারপরে আছে 22, তারপরে আছে 25, এরপরে কত? এরপরে আছে 53, গ্যাস। তারপরে আছে হচ্ছে 54, তারপরে আছে হচ্ছে 58, 58, তারপর কত বলো তো? 58 পর? 58 পর আছে হচ্ছে 65, 68, 77 এবং 78, রাইট। 77 এবং 78 কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ হ্যাঁ, আমার বাদ চলে গেছে কি কি? এখানে তো 14টা আছে। আমার বাদ চলে গেছে, এই কত কত বাদ গেছে বলো তো? ও 56 বাদ চলে গেছে, রাইট। 56 বাদ চলে গেছে, আচ্ছা ঠিক আছে, 56 বাদ চলে গেছে। ছাপ্পান্ন বাদ চলে গেছে আমার, না? এই আর কত বাদ গেছে বলো তো? 58 দুইবার আছে, আচ্ছা 58 দেখি, 58 এখানে একটা, রাইট। 58 দুইবার আছে, ওকে ঠিক আছে, আমার 56 বাদ গেছিল আর 58 হচ্ছে দুইবার আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। 58 দুইবার আছে, 58 58, ওকে ঠিক আছে, ডান, সাজালাম। তাহলে এখন কয়টা আছে? 14টা পদ আছে, 14টা উপাত্ত আছে। তাহলে মধ্যক বের করতে বলছে, 14টা উপাত্ত মানে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে মধ্যক হবে সপ্তম এবং অষ্টম পদের গড়, তাই না? মধ্যক হবে সপ্তম এবং অষ্টম পদের গড়, মধ্যক সপ্তম এবং অষ্টম পদের গড়, রাইট ভাই? আর এটা ব্যাখ্যা করলাম না কেন হয়, তোমরা এটা জানো আশা করি। সপ্তম এবং অষ্টম, তাহলে 1 2 3 4 5 6 7, মধ্যক হবে এই দুইজনের যোগফলের অর্ধেক, তাই না? মধ্যক হবে 54 এবং 56 এর গড়, সেটা আসবে 55, মধ্যক হবে 55, পারবো না ভাইয়া? ওকে ঠিক আছে, চলো। আচ্ছা, উপাত্তগুলো হতে প্রচুরক বের করতে হবে। প্রচুরক মানে হচ্ছে যেটা সব থেকে বেশি আছে, আমার মনে হয় এটা আমার করার কোনো দরকার নাই, তোমরা খুঁজে নাও কোনটা সব থেকে বেশি বার আছে, ঠিক আছে? প্রচুরকটা খুঁজে নাও। ওকে, এমসিকিউ করি। কোন উপাত্তের সর্বোচ্চ মান 80, সর্বনিম্ন মান 40 এবং শ্রেণী ব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে আমাদেরকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা, এইটা সমান সমান আমরা কি জানি? এটা সমান সমান আমরা জানি পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি, তাই না? শ্রেণী ব্যাপ্তি, এটা আমরা জানি। তাহলে খেয়াল করো, পরিসরটা কত? সর্বোচ্চ মান 80, সেখান থেকে 40 বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব, শ্রেণী ব্যাপ্তি 5, সো এটা কত আসবে? এটা আসবে 41 ভাগ 5, এটা আসবে 8.2, 8.2, তার মানে আমি বড় সংখ্যাটা নিব, আমার শ্রেণী সংখ্যা হবে 9, শ্রেণী সংখ্যা হবে 9, অ্যান্সার হবে বি। চলো পরেরটা চলে যাই। পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি, ভাইয়া মুখস্থ। পাই চিত্রের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। পরেরটায় চলে যাই। 18 25 10 14 12, 18 25 10 14 12 19 সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যক কত? তাহলে তুমি ছোট থেকে বড় করে সাজাও, 10 12, আর কে কে আছে 18 19 25, না? মধ্যক কত? মাঝখানের পদটা 18, মধ্যক 18, ডান, ঠিক আছে। চলো পরেরটায় চলে যাই। প্রচুরক শ্রেণীর মধ্যমান নিচের কোনটি? প্রচুরক শ্রেণী কোথায় অবস্থিত দেখো তো? প্রচুরক শ্রেণী কোথায় অবস্থিত? এই যে এটাতে, 91 থেকে 100 এর মাঝখানে। তাইলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত হবে? প্রচুরক শ্রেণীর মধ্যমান কত হবে? 91, মানে এদের গড় নিব আমি, রাইট? 91 যোগ 100 ভাগ 2,
এই হচ্ছে আমার প্রচুরক শ্রেণীর মধ্যমান। এটা কত আসে? 100 যোগ 91 ভাগ 2। সো এটা আসবে 95.5। 95.5। সো এই হচ্ছে আমার প্রচুরক শ্রেণীর মধ্যমান। সহজ। চলো পরেরটায় একটা বিদ্যুৎ ওকে। তো আমরা একটা ইয়েতে চলে আসছি। আমরা একটা সৃজনশীলে চলে আসছি। ভাইয়া একটু বলে দিচ্ছি, আশা করি তোমরা পেরে যাবা। ঠিক আছে? সো এটা একটু দেখি। একটা বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো। একজন শিক্ষার্থী 60 নম্বরের মধ্যে কত নম্বর পেলে পাই চিত্রে নির্দেশিত কোণ 150 ডিগ্রি হবে। চলো, একজন শিক্ষার্থী 60 নম্বরের মধ্যে কত নম্বর পেলে পাই চিত্রে নির্দেশিত কোণ 150 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা শিক্ষার্থীর ওকে 60 নম্বরের মধ্যে কত পেলে। আচ্ছা, তাহলে 60 নম্বর পেলে পাই চিত্রে কত হয়? 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি 360 ডিগ্রি কোণ হয়, কোণ হবে 60 পেলে, তাই কিনা ভাইয়া? 60-এ যদি 60 পায় তাহলে তো পুরাটাই ভরাট হয়ে যাবে। 360 ডিগ্রি কোণ হবে 60 পেলে। তাহলে বলো তো 1 ডিগ্রি কোণ হবে কত হলে? 60/360 পেলে, রাইট? তাহলে কত চাইছে? 150 ডিগ্রি কোণ। 150 ডিগ্রি কোণ হবে 60 গুণ 150 ভাগ 360, এত পেলে। সেটা কত আসে? এটা আসবে মনে হয় 25, তাই না? 6 6 36 6 25, হ্যাঁ এটা আসবে 25 পেলে। 25 পেলে, তাই কিনা? ওকে, ডান। এইবার ঠিক আছে, তাহলে এখান থেকে কি করতে হবে? আমাদেরকে সারণী থেকে গড় বের করতে হবে। সারণী থেকে গড় আমরা কিভাবে বের করব? গড় আমরা বের করব হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই fi, তাই না ভাইয়া? এটা দিয়ে আমরা সারণী থেকে গড় বের করব। সো এটা তোমরা বাসায় করবা, এটা বাসায় করবা ভাইয়া, বলে দিচ্ছি। গড় ইকুয়াল সামেশন অফ fi xi ডিভাইডেড বাই fi, তাই না? এই হচ্ছে আমাদের গড়ের সূত্র। ওহ, এক সেকেন্ড। হুম, ওকে, ঠিক আছে, ডান। কোনটা লিখছে ভাইয়া? এমসিকিউ 14 লিখেন নাই, এটা কে বারবার জিজ্ঞেস করতেছো? একটু দেখি। ওকে, ডিভাইডেড বাই এন। আচ্ছা, সমস্যা নাই, মানে সামেশন অফ এফআই বলতে আমি এনই বুঝাচ্ছি আর কি, এটা আসলে এন এর মান। ঠিক আছে, এন মানে হচ্ছে সামেশন অফ এফআই, একই কথা আর কি। ঠিক আছে, আচ্ছা তুমি এন লিখো, সমস্যা নেই। কারো যদি এটা নিয়ে প্রবলেম হয় এন লিখো, এই এনই আসলে সামেশন অফ এফআই। ওকে ভাইয়া, এমসিকিউতে 14 লিখেন ভাইয়া, এমসিকিউতে 14। এটা কোনটার কথা বলতেছো ভাই? আমি আসলে বুঝতে পারছি না, সরি। আচ্ছা, মোহাম্মদ আশরাফুল ভাইয়া, আপনি সবার নাম বলেন, আমার নাম বলেন না। আচ্ছা ঠিক আছে, বললাম নো। ওকে, তারপরে এখান থেকে একটা লেখচিত্র আঁকতে হবে। সো লেখচিত্রটা বাসায় আঁকবা, ঠিক আছে ভাইয়া? লেখচিত্রটা বাসায় আঁকবা, বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এখানে আরো একটা দেওয়া আছে, এটাও বাসায় প্র্যাকটিস করো। কিছু কিছু জিনিস তোমাদের প্র্যাকটিসের জন্য আমি নিয়ে আসছি, আমি করাই দিচ্ছি, বাকিটা প্র্যাকটিস। ওকে, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র। তো ভাইয়া এই ছিল মোটামুটি আজকে আমাদের সবকিছু। হ্যাঁ, এই ছিল মোটামুটি আজকে আমাদের জিনিসপত্র। ওকে, ঠিক আছে। সো আমরা সব কিছু দেখলাম, প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি এমসিকিউ, কি কি সিকিউ, কি কি শর্ট কোশ্চেন আসতে পারে ভাইয়া সব রেডি করে নিয়ে আসছি এতদিন যাবত। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে জিনিসপত্র, তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা ভাইয়া। যা যা পড়াচ্ছি ইনশাল্লাহ ভাইয়া এর মধ্য থেকেই ম্যাক্সিমাম কমন আসবে।
তোমার কোনো টেনশনের কিছু নাই, তুমি জাস্ট এগুলো ভালো করে করো। এছাড়াও এগুলোর আশেপাশে জিনিসগুলো একটু দেখো। আমাদের মিশন বার্ষিকের একটা প্লেলিস্ট তোমাদের জন্য চলে গেছে, যেটা আমি লাস্ট দিন তোমাদেরকে বলছিলাম। ওইটা তুমি দেখো, ওইটাতেও সব টপিক কভার করা আছে এমসিকিউ এর জন্য স্পেশালি, ঠিক আছে? আর এমসিকিউ সিকিউ দেখা যাবে ওখান থেকেও কিছু সিকিউ আসতে পারে। সো তুমি এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো। আর শেষ সময়ে তোমার জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে কিছু কমন মিস্টেক আমরা করি পরীক্ষার সময় বা পরীক্ষার আগে। সেটা হচ্ছে রিভিশন দিতে পারি না, সহজ টপিকগুলো আমরা না পড়েই চলে যাই, আমরা ভাবি যে আমরা পারবো। তো এটা আসলে একটা বাজে ব্যাপার, এই কাজটা করা যাবে না। সবগুলো টপিকই রিভিশন দিতে হবে। এছাড়া অঙ্ক না করে শুধু দেখে যাওয়া, এই যে আমার সাথে সাথে দেখছো, আর যদি মনে করো যে না না আমি তো সবই পারবো, ভাইয়া করতে দিলে কয়েকটা আটকাবা, ঠিক আছে? সো এটা করা যাবে না, অঙ্কগুলা বাসায় করবা, অঙ্ক মুখস্থ করতে যাবা না, এবং সবগুলা বইয়ের সবগুলা অঙ্ক ধরে ধরে করার চেষ্টা করবা, ঠিক আছে? এই হচ্ছে কিছু কমন মিস্টেক, এগুলা এড়ায় চলবা। আর যা যা করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতে হবে, সময় মতো রিভিশন করতে হবে, প্রশ্নের ধরন বুঝে অনুশীলন করতে হবে, প্রতিদিনের হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, রুটিন তৈরি করবা এবং সেটা মেনে চলবা, ভালো ঘুম দিবা, ভালো খাবার দাবার খাবা। সো এই সবগুলা জিনিস পরিপূর্ণভাবে তোমার জন্য সুন্দর করে একটা প্রস্তুতির প্যাকেজ হিসেবে কাজ করবে। আর সম্মানিত গার্ডিয়ান যারা আছেন, এখনো যারা স্ক্রিনের সামনে আঙ্কেল আন্টিরা যারা আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে বাচ্চাদেরকে প্রেশার টেশার দিয়েন না। বৃত্তি পরীক্ষা এটা একটা পরীক্ষা, এটা লাইফের ডিসাইডিং কোনো কিছু না। জিনিসটা হলে ভালো, আর না হলে যে ওরা একদম শেষ, ব্যাপারটা এরকম না। সো এই ধরনের কোনো এক্সপেকটেশন নিয়ে, এই ধরনের কোনো কিছু নিয়ে ওদেরকে আসলে তেমন প্রেশার দিয়েন না, যাতে করে ওদের নিজের ভেতরে যেটা আছে সেটা বের করে আনতে না পারে, ঠিক আছে? কারোর সাথে তুলনাও দেওয়ার দরকার নেই। আর বাদ বাকিটা আপনাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আপনারা যতটুকু পারেন ওদের জন্য তো করছেন। সো এই জিনিসগুলা বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট কইরেন, বাচ্চাদেরকে সাহস দিয়েন, হ্যাঁ? সো এছাড়া পরীক্ষার হলে জিনিসপত্রগুলো নিতে ভুইলো না, ঠিক আছে? এই জিনিসগুলা নিয়ে যেও, মাস্ট। আর থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রেখে আজকে ভাইয়া বিদায় নিচ্ছি। আশা করতেছি যারা যারা ক্লাসগুলো করেছো সময় মতো সবগুলো জিনিস একটু গুছাই নিও, মাথায় রেখো। প্রেশারের কিছু নেই, এত বেশি ওভারথিঙ্ক করার কিছু নেই। রেগুলারিটি মেনটেন করো, পড়াশোনা করো, সাহস রাখো, আত্মবিশ্বাস রাখো, বাবা মার দোয়া নিও, সৃষ্টিকর্তার কাছে চাও, আর বেশি বেশি প্র্যাকটিস করো। তোমার হার্ডওয়ার্কই বলে দিবে তোমার রেজাল্টের ধরন কেমন হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে হ্যাঁ বিদায় নিচ্ছি আজকে এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।